সব ভাগাভাগি শেষে যখন সাদা কাপড়ে ঢাকা নিথর নির্বাপিত আগ্নেয়গিরিটাকে শহরের কোনো এক অটোপসি সেন্টারের অন্ধকার কানা গলির মধ্যে দিয়ে করচালিত স্ট্রেচার টানতে টানতে নিয়ে যাবে, ঠিক তখনই সমান্তরাল মহাবিশ্বের গূঢ় চক্রান্তে চোখের জ্বলন্ত হীরা জেগে উঠবে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার ভেবে দেখুন, এখনো এই মৃত্যুমুখী শহরতলি নিয়নের আলোয় ভেজা বেশ্যাদের ফসফরাসের ছায়ার মধ্যে জমাট বাঁধা জন্মান্তরের ধাঁধার অন্তরালে রেখে ছিঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত। এই মারণ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, ইউথেনেসিয়া, অর্থাৎ ইচ্ছা মৃত্যু। ডাক্তারি পরিভাষায় ইউথেনেসিয়ার অর্থ হল দুরারোগ্য বা যন্ত্রণাদায়ক ব্যাধি থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার সরকারি শিলমোহর। কিন্তু সব স্বেচ্ছা মৃত্যুতে কি শিলমোহর বসানো যায়? এই যেমন ধরুন, ডিসেম্বরের এই হাড় কাঁপানো শীতে শহরতলি জুড়ে মানুষজন দৈনন্দিন ক্লান্তিকে আপাদমস্তক কম্বল দিয়ে ঢেকে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। পার্ক স্ট্রিট থেকে ইকো পার্ক এখন আলোকসজ্জায় সজ্জিত। বর্ষবরণের উচ্ছ্বাসে মাতোয়ারা তরুণ তুর্কির দল তাদের প্রিয়জনের কাঁধে মাথা রেখে প্রহর গুনছে, তো কেউ বা রেস্তোরাঁয় পর্কের পাঁজরে কামড় বসিয়ে হুইস্কির গ্লাসে চুমুক দিচ্ছে। আবার এই শহরেই এক শ্রেণীর মানুষ বাস করে যাদের আজকের দিনটা প্রত্যেক দিনের মতোই কাটছে। এদের মধ্যে কেউ মধ্যবিত্ত চাকুরিজীবী যারা 9 to 5 ডেস্ক জবের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। কোনো রকম আনন্দ উৎসব বা উচ্ছ্বাসে তাদের কিছুই যায় আসে না। ডিসিপ্লিনটাই এদের জীবনের একমাত্র প্রাধান্য। কিছু আধময়লা জমা ছেঁড়া কাঁথায় জন্মানো পথ শিশুও রয়েছে যাদের দুবেলা কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ চটকানো পান্তার সাথে চপ আর মাথা গোঁজার ঠাঁইটুকুই তাদের কাছে উৎসব। এর চেয়ে বেশি কিছু তারা চায় না। এই দুই শ্রেণী সম্পর্কে আমাদের ধারণা কম বেশি একই। আর রইল পড়ে এই তৃতীয় শ্রেণীর মানুষরা, যাদের অর্থ, খ্যাতি, যশ কিছুরই অভাব নেই, বিলাসিতার সময় স্বচ্ছন্দ ভোগ করার অবকাশ, এই সব কিছুই এরা পেয়ে থাকে। অনেকটা ওই গুপি বাঘার জাদু জুতো জোড়ার মতন। পায়ে গলিয়ে হাতে হাত মেলালেই যেমন খুশি তেমন গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, যা ইচ্ছে তাই খাওয়া যায়, কিন্তু সুখ কেনা যায় কি? যেমন ধরুন, এই মুহূর্তে যখন দেশে দেশে দিকে দিকে মানুষ উৎসবের আনন্দে মেতে রয়েছে, তখন শহরের এক নামি অ্যাপার্টমেন্টের রুফটপের পার্টি থেকে বিচ্যুত হয়ে এক তরুণী বসে রয়েছে ছাদের কার্নিশ ঘেঁষে। অনেকটা ওপর থেকে আলোর রোশনাইয়ের ভিড়ে সে তার ফেলে আসা দিনগুলোকে দেখছে। কি করতে পেরেছে সে জীবনে? আসলে সে তো একটা পরজীবী। আজকাল তার পড়াশোনাতেও মন বসে না, স্নান খাওয়ার দিকেও হুঁশ থাকে না। দিনের কতটা সময় সেই ছাদের কুর্নিশে পা ঝুলিয়েই কাটিয়ে দেয় তারই অত্যা নেই। অনেকেই হয়তো দেখেছে বা জানে যে মেয়েটা দিনকে দিন নিজেকে বিষণ্ণতার অন্তরালে ঢেকে ফেলছে, জীবনের ওপর থেকে সমস্ত অনুরক্তি মুছে দিচ্ছে, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ানোর কথা তো দূরস্থ, তার মনের খোঁজ পর্যন্ত নিতে আসে না। তারা এতটাই ব্যস্ত নিজেদের জগৎ নিয়ে। কি লাভ এরকম একটা জীবন বেঁচে? তার চেয়ে বরং সব শেষ করে দিলেই ঝামেলা মিটে যায়। সাময়িকভাবে একটু শারীরিক কষ্ট নয় হবে, কিন্তু মানসিক কষ্ট থেকে তো সে মুক্তি পাবে। এই মাস কয়েকের মধ্যে বহুবার সে গুগল সার্চ করে দেখেছে 20 ways to commit suicide painlessly। সেই শিরার ওপর ব্লেড চালানো, কিংবা সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে ঝুলে পড়া, আর নয়তো বহুতল থেকে ঝাঁপ দেওয়া। এর মধ্যে সিলিং ফ্যানের বিকল্প তার কাছে নেই। প্রতিপত্তিশীলদের নামি অ্যাপার্টমেন্ট, সেন্ট্রালি এয়ার কন্ডিশনড, পাখার কোনো অস্তিত্ব সেখানে নেই। আর ব্লেড চালানোর সাকসেস রেট খুব কম, তাই ঝাঁপ দেওয়াটাই সে বেছে নিয়েছে। আজই সেই দিন। 19 তলার মিস সিংহানিয়া তার হাঁটুর বয়সী প্রেমিকের সাথে সালসার তালে মেতে রয়েছে।
বাকিরা স্কচের গ্লাস আর হুইস্কি চিকেনের পিসে কামড় বসাতে বসাতে তাল মেলাতে থাকে। সমস্ত পিছু টান কিছুই নেই, যদিও একমাত্র ওই মানুষটা ছাড়া, যাকে দূর থেকে সে একবার আর চোখে দেখে নিল। কি ভালোই না লাগছে আজ তাকে। তার দু চোখ বেয়ে জল নেমে আসে, চশমার কাঁচ ক্রমশ ঝাপসা হয়ে ওঠে। হঠাৎ সে প্রাচীরের ওপর উঠে দাঁড়ায়, চোখ বুজে ফেলে। মাধ্যাকর্ষণের অনুকূলে নিজেকে ভাসিয়ে দিতে সে প্রস্তুত। ক্রমেই তার হাত পা আলগা হয়ে আসছে। সমতা থেকে তীব্রতার পথই তার সমান্তরাল মহাবিশ্বের চৌকাঠ। আর সময় নেই, আর দেরি করতে চায় না সে। নিমেষে একটা সেন্সর বিপের শব্দ। তাহলে কি সব শেষ? জানুয়ারি 2021, 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। ঘড়িতে তখন ভোর 5টা। রাতের ডিউটি সেরে যেই না রেজিস্টারে সই করে অফিস ছেড়ে বেরোতে যাব, অমনি উল্টো দিকের কাঁচের ঘর থেকে মানুষ বেরিয়ে এসে বলে উঠল, অর্কদা, স্যার ডাকছেন। এখনই যেতে হবে? না মানে আর্জেন্ট কিছু? সুইসাইড কেস, যা বুঝলাম কথা শুনে। যা গিয়ে যাও, একবার দেখা করে এসো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মুখে চোখে জল ছিটিয়ে ক্লান্তির ছাপ মুছে ফেলার বিফল চেষ্টা করলাম। জানি আর শরীর দেবে না, কিন্তু ডিসিডিডির ডাক উপেক্ষা করার মতো ধৃষ্টতা আমার দ্বারা আগে হয়নি, আর হবেও না। পেশা যখন নিজেই বেছে নিয়েছি, তখন কর্তব্য পালন না করে পালাই কি করে? ডিসিডিডি রঞ্জন পালিতের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তিনি বললেন, এসো অর্ক, তোমার অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো নীলকণ্ঠকে ডেকে নাও। যদিও আমি সকালে ফোনে না পেয়ে ওকে মেসেজ করে দিয়েছি, তাও তুমি একবার দেখো। ইয়েস স্যার, আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু স্যার কি হয়েছে জানতে পারি? অফকোর্স, সেটা বলবার জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম। রাজারহাট নিউ টাউনের দিকে হাইল্যান্ড উডসের কথা নিশ্চয়ই তুমি শুনেছ। হ্যাঁ, জায়গাটা চেনা, শুনেছি। বেশ, তুই অ্যাপার্টমেন্টের 22 তলা থেকে এক মহিলা সকালে আত্মহত্যা করেছেন। লোকাল পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গেছে, কিন্তু ওপর মহল থেকে বেশ কয়েকবার কল এসেছে। বুঝতেই পারছো, শিল্পপতি, বড়লোক মানুষ, পলিটিক্যাল কানেকশন থাকা খুব স্বাভাবিক। যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন শেষ করে মৃত্যুর আসল কারণ আমাদের সবার সামনে আনতেই হবে, না হলে ওপর মহল আমাকে ছাড়বে না। আর এই কাজে এই মুহূর্তে আমি নীলকণ্ঠ ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না। আসল কারণ মানে ওনারা কি সুইসাইড বলছেন না, অন্য কিছু? মানে মার্ডারটা সাসপেক্ট করেছেন ওনার বাড়ির লোকই। এই মহিলা মানে কি বৃতা মুখোপাধ্যায়, ওনার আত্মহত্যা করবার কোনো কারণ ওনার বাড়ির লোকরা দেখে না। সুতরাং সুইসাইড না হলে মার্ডার, এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু যদি দুর্ঘটনা হয়ে থাকে? না মানে এমন তো হতেই পারে যে অসাবধানতার ফলে পড়ে গেছেন। তা হতেই পারে, কিন্তু এই সাত সকালে কনকনে ঠান্ডায় কেউ রুফটপে ঘুরতে যাবে, সেটা তো স্বাভাবিক নয় অর্ক। না, তদন্ত শুরু করে দাও একদম জোর কদমে। আমাদের হাতে কিন্তু সময় খুব কম, মাথায় রাখবে। আমি বেরিয়ে পড়ছি স্যার, এলাম। এই বলে ডিসিডিডি স্যারের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ধরে নামছি, অমনি ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে স্যার বলতে শুরু করলো, হ্যাঁ অর্ক, ডিসিডিডি স্যারের মেসেজ পেয়েছি। তুমি তাহলে কাজে লেগে যাও, আমাকে রিপোর্ট করতে থাকো। এখানে নেটওয়ার্ক কতটা ভালো নেই,
তাও পুলিশ বাংলোতে থাকলে আমি তোমার কথার উত্তর দিতে পারবো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন স্যার। এবার আমি ওনাকে থামিয়ে বলে উঠলাম, দাঁড়ান স্যার, আমি লেগে পড়বো মানে? আপনি কোথায়? আমি গতকাল বিকেলে নর্থ বেঙ্গল এসেছি। এখানে গত সপ্তাহে স্টিংয়ের জঙ্গলে একজন সরকারি আধিকারিক আর ডাক্তার খুন হয়েছে। এখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয়লাল কর আমার আইপিএস ব্যাচমেট ছিল, ওই ডেকে পাঠালো। এই মাত্র এসে পৌঁছেছি বলে হাঁফ ছাড়লেন স্যার। তাহলে কি এবারের কেসটায় আপনাকে পাশে পাবো না? হতাশার স্বরে বললাম আমি। এই তো কদিনের ব্যাপার। ওই মৃতার পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই আমি কলকাতায় চলে আসবো। তাছাড়া তুমি তো এখন অনেকটা শিখে ফেলেছো। হয়তো ফিরে গিয়ে দেখলাম ডিপার্টমেন্টে আমার ঘরের সাইনবোর্ডের ওপরে তোমার নাম, দ্য গ্রেট অর্ক রায়। আর তখন এই বুড়ো নীলকণ্ঠ সরকারকে পাত্তাই দেবে না। উফ, আপনিও পারেন স্যার। যাক, আমি দেখছি এই দিকটা কতটা কি করতে পারি। আপনাকে রোজ রাতের দিকে রিপোর্ট করতে থাকবো। একদম, অল দ্য বেস্ট। এই দিকের এই দুটো হত্যার কোনো কিনারা করতে পারি কিনা দেখি। এই বলে ফোন ছেড়ে আমি হাইল্যান্ড উডসের দিকে রওনা দিলাম। লালবাজার থেকে নিউ টাউন পৌঁছতে সকালের রাস্তায় 50 মিনিট লেগে গেল। কলকাতার শীতের সকালগুলোতে সব কাজ ছেড়ে কুয়াশার চাদরে ঢাকা ময়দানের মাঠে ক্রিকেট খেলতে আসা ছেলেদের মাঝে ওভার বাউন্ডারির তাণ্ডবে হারিয়ে যাওয়া ভেজা ঘাসের ভেতর লাল রঙের বলটা হতে বড্ড ইচ্ছে করে। একটা সময় স্কুল লাইফে এই মাঠেই প্র্যাকটিস করতে আসতাম। তখন রোজ বাড়ি ফেরার সময় বাবার কাছে ভিক্টোরিয়ার সামনে সারি সারি যে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই একটাতে করে বাড়ি ফেরার বায়না করতাম। প্রথম দিকে বাবার সাথেই আসতাম। পরের দিকে প্র্যাকটিস সেরে বাড়ি ফেরার পথে মাঠের গায়ে গুমটির ভেতর ওই দোকান থেকে হিঙের কচুরি আর ছোলার ডাল, আহা, সে যেন অমৃত, এখনো মুখে লেগে আছে। সবই আজকাল স্মৃতি হয়ে আছে। দিনগুলোয় ফিরে যেতে চাইলেই কি যাওয়া যায়? হাইল্যান্ড উডসের বাইরে গাড়ি এসে দাঁড়াতেই লোকাল থানার অফিসার মৃত্যুঞ্জয় বাগ এসে আমাকে ক্রাইম স্পট পর্যন্ত নিয়ে গেল। আপনি কি বুঝছেন মৃত্যুঞ্জয়বাবু? সুইসাইড নাকি অন্য কিছু? বুঝতে পারছি না স্যার। সুইসাইড করার কারণ নেই। আপাতত ঘর সার্চ করে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। বেশ, বাড়ির লোকেদের মধ্যে কাউকে সন্দেহ হয়েছে? বাড়ির লোক বলতে 4 জন, মেয়ে, হাজব্যান্ড, মা এবং ভাই। এই 4 জনই একই ফ্ল্যাটে ছিল। তবে কেউই ওনার এই সুইসাইড সম্পর্কে অবগত ছিল না। বয়ান অনুযায়ী ভোর 4:30 নাগাদ ওয়াচম্যানের ফোন পেয়ে তারা জানতে পারে। তারা জানে যে বৃতা দেবী ঘর থেকে বেরিয়ে টেরেস পর্যন্ত উঠে গেছেন, কেউ বিন্দু মাত্র আঁচ করতে পারেননি। এতটা বলে থেমে গেল মৃত্যুঞ্জয়। প্রেস, মিডিয়া আর অ্যাপার্টমেন্টের লোকজনদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশরা। ক্রাইম স্পটটায় পৌঁছে পিছন ফিরে মৃত্যুঞ্জয়কে ইশারা করে বললাম, নাইট্রেল গ্লাভস দিন। দুজোড়া গ্লাভস গলিয়ে বৃতা দেবীর থেঁতলে যাওয়া লাশটার সামনে হাঁটু মুড়ে বসলাম। বডির চারিদিকে রক্ত আর থেঁতলে যাওয়া মাথার ঘিলু ছড়িয়ে রয়েছে। পরনের নাইট ড্রেসটা রক্তে ভেসে যাচ্ছে। জুতো জোড়ার এক পাটি তখনও পায়ে লেগে রয়েছে তার। ফরেন্সিক এক্সপার্টসরা ইতিমধ্যে এসে হাজির হয়েছে। লাশের পজিশন ধরে তারা একাধিক ছবি তুলে যাচ্ছে। তাদের মধ্যেই একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, আপনারা আসার আগে কি বডির পজিশন এটাই ছিল, মানে এরকম বাম হাতের উপর ভর দিয়েই? একটু অদ্ভুত লাগছে, তাই না স্যার? অদ্ভুত না, অস্বাভাবিক লাগছে। সাধারণত কেউ খুব ওপর থেকে ঝাঁপ দিলে উপুর হয়ে পড়ার কথা, কিন্তু এই প্রথমবার দেখছি কেউ হাতের ওপর ভর দিয়ে পড়েছে। আমিও একই কথা ভেবেছিলাম। এতদিন কাজ করছি কিন্তু সুইসাইড ভিকটিমের এরম পজিশন আগে দেখিনি। প্রথম খটকা দানা বাঁধল মনে। তবে কি ঠেলে ফেলে দেওয়া হলো? কিন্তু কে ঠেলল? অফিসার মৃত্যুঞ্জয় 14 তলায় মৃতার ঘরে নিয়ে গেলেন। আত্মীয় স্বজনেরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। কান্নার রোল উঠেছে বসার ঘরে। আমি ঢুকতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি? ঠিক চিনলাম না তো। আমি অর্ক রায়, ইনভেস্টিগেটিং অফিসার, হোমিসাইড ডিপার্টমেন্ট, লালবাজার। এই কেসটা তদন্তভার আমার উপরেই দেওয়া হয়েছে। ও আই সি। আমি রাহুল গুপ্ত, বৃত্তার হাজব্যান্ড, মানে প্রেজেন্ট হাজব্যান্ড। বৃতা দেবীর আগেও
কথাটা শেষ হওয়ার আগেই উনি উত্তর দিলেন, হ্যাঁ, এটা বৃত্তার সেকেন্ড ম্যারেজ, বছর 3 হয়ে গেছে। আচ্ছা, আমি বাড়ির সদস্যদের সঙ্গে এক এক করে কথা বলতে চাই। বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা উত্তর দেওয়ার মতো নেই, কিন্তু আমাদের কাজই এটা, করতে হবেই। ঠিক আছে, আপনি কাদের সাথে কথা বলতে চান বলুন, আমি পাশের ঘরে এক এক করে পাঠিয়ে দিচ্ছি। এতটা সহযোগিতা প্রত্যাশিত নয়। রাহুলবাবু এই পরিস্থিতিতে জেরা আটকাবার বিন্দুমাত্র চেষ্টা করলেন না, উপরন্তু একে একে পরিবারের সদস্যদের পাঠাতে থাকেন। প্রথমেই এলেন বৃতা দেবীর 70 ঊর্ধ্ব মা। এলেন বলাটা ভুল হবে, তিনি শয্যাশায়ী, হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। একজন দিনরাতের আয়া রাখা আছে তার পরিচর্যার জন্য, সেই ওনাকে হুইলচেয়ারে করে নিয়ে এলেন। মেয়ের মৃত্যু শোকে সে পাথর হয়ে রয়েছে। কিভাবে যে প্রশ্নোত্তর পর্ব শুরু করব ভেবে পাচ্ছিলাম না। সোফা ছেড়ে উঠে ওনার পাশে এসে দাঁড়ালাম। জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললাম, নিন মাসিমা, জলটা খেয়ে নিন। আমার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে কোনো রকমে জলটা শেষ করল। তারপর বলল, বাবা, আমার মেয়ের শত্রুর অভাব নেই, সে ঘরে হোক বা বাইরে। নিজের বলতে আমার শুধু ওই মেয়েটা, আমার দিদি ভাই। একমাত্র মায়ের ভালো যদি কেউ চেয়ে থাকে, যদি নিঃস্বার্থভাবে কেউ ওকে ভালোবেসে থাকে, তবে সেটা একমাত্র ওর মেয়ে, আর কেউ না, আর কেউ না। বাইরের শত্রু নয় বুঝলাম, ওনার প্রতিপক্ষ, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা, রেষারেষি, কিন্তু ঘরে আপনি আর ওনার মেয়েকে বাদ দিলে থাকেন রাহুলবাবু আর আপনার ছেলে। এদের সাথে কি আপনার মেয়ের সম্পর্ক ভালো ছিল না? রাহুল আমার মেয়েকে ব্যবহার করেছে, ওর ডিভোর্সের জন্য রাহুলই দায়ী। আর বৃতার মৃত্যু যদি রাহুলের কারণে হয়ে থাকে, তাহলে আমি অন্তত অবাক হব না। মেয়েটার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল শেষ কটা মাসে। দাঁড়ান দাঁড়ান মাসিমা, মৃত্যুর কারণ রাহুলবাবু বলতে আপনি কি বলতে চাইছেন? বৃতা দেবীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল? রাহুল বড়লোক বাবার বকে যাওয়া ছেলে। ফুর্তি, নেশা আর টাকা ওড়ানো ছাড়া ওর জীবনে কিছুই নেই। বয়স ওই 44-এর কাছাকাছি, বিয়ে করেনি আগে কখনো। প্রায় 7-8 বছর এ বাড়িতে আসা যাওয়া লেগেছিল। মেয়ে বড় হচ্ছে, চোখের সামনে মাকে এইভাবে দেখলে কি প্রভাব পড়বে এই ভেবে আমি বৃতাকে জোরাজুরি করলাম বিয়ে করতে। রাহুল প্রথমে রাজি হয়নি, তারপর অনেক অশান্তির পর রেজিস্ট্রি করতে বাধ্য হয়েছিল। শেষ কটা মাসে ওদের তুমুল অশান্তি হতো। বলতে বলতে বৃদ্ধা হাঁপিয়ে ওঠেন। কি বিষয়ে ঝগড়া হতো আপনি জানতেন? না, বৃতা কাজ সেরে বাড়ি ফেরার পর শুরু হতো। ততক্ষণে আমি আমার ঘরে ফিরে যেতাম। দরজা বন্ধ থাকতো, ভিতরের আওয়াজ বাইরে আসতো না। উনি শেষ করতেই বললাম, আর আপনার ছেলে? দিদির সাথে কোনো রকমের বোঝাপড়ার অভাব ছিল কি? ছেলে তার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, অন্যদিকে কান দেওয়ার অবকাশ তার নেই। তবুও যতটা সম্ভব দিদির পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু যবে থেকে ও পলিটিক্স জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে, বৃতা ততই বিরোধিতা করে গেছে। ভেতর থেকে কলকাঠি নেড়ে কতবার যে ওর টিকিট ক্যান্সেল করিয়েছে তার ইয়ত্তা নেই। এই সব আমার ছেলে মুখ বুজে সহ্য করতে পারেনি। শেষ 6-7 মাস ভাই আর দিদির সম্পর্ক একেবারেই ভালো ছিল না।
মা হয়ে আমি যতটা বুঝেছি ততটাই বললাম। বেশ মাসিমা, আপনি আসতে পারেন। মৃত্যুঞ্জয়কে ইশারায় মৃতা দেবীর ভাই সৌভিককে পাঠানোর নির্দেশ দিলাম। আশ্চর্য ব্যাপার, এই বাড়িতে আসার পর থেকেই লক্ষ্য করছি যে এই বাড়ির লোকেদের মধ্যে সেরকম কোনো তাপ উত্তাপ বা দুঃখের কষ্টের বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই, যা একটা সদ্য মৃতের প্রিয়জনদের মধ্যে থেকে থাকে। খুব সাবলীলভাবেই একে একে এসে বয়ান দিয়ে গেছে এবং অদ্ভুতভাবে প্রত্যেকের অ্যালিবাই সুইসাইডের দিকেই নির্দেশ করছে। সৌভিক ঘরে আসতেই আমি তাকে চিনতে পারলাম। এর আগে আমি তাকে টিভির পর্দায় খবরের চ্যানেলে অনেকবারই দেখেছি। নিউজ চ্যানেলগুলোর তরজায় তার আমন্ত্রণ থাকত। বলতে দ্বিধা নেই যে ব্যক্তিগত স্তরে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থানে আমার বিন্দুমাত্র ভরসা নেই এবং কোনো দলের মতাদর্শকে সমর্থন করার মনোপ্রবৃত্তিও আমার নেই। কিন্তু এই ছেলেটির বক্তৃতা, যুক্তি, তর্ক, আলোচনা শুনে মনে হয়েছিল যে এর সুযোগ আছে। ভবিষ্যতে এই ছেলে রাজনীতিতে অনেক উঁচু স্থান অধিকার করতে পারে। মাটির সাথে মিশে যাওয়ার ক্ষমতা এর আছে। শুধু মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে জনগণকে বাধা নয়, বিরোধীদের সমালোচনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা নয়, ওর বিশেষ প্রতিভা হচ্ছে খুব ছোট ছোট কিছু সম্পাদ্যকে যৌথভাবে সরলীকরণ করার প্রচেষ্টা, যা সমাজের নিচু শ্রেণী থেকে সংখ্যালঘুরা খুব সহজেই মেলাতে পারে। কিন্তু ভাবতে পারিনি যে সেই যুবনেতার বয়ান নিতে আমাকেই আসতে হবে তারই আত্মঘাতী হওয়া দিদির বাড়িতে। নমস্কার অর্ক, তুমি করেই বলছি, কারণ তুমি নিশ্চয়ই বয়সে আমার থেকে অনেকটাই ছোট। আমি হাত জোর করে নমস্কার করলাম। নমস্কার। এবং তার তুমি করে সম্বোধনে ক্ষণিকের জন্য সম্মতি জানালাম। আপনার দিদি মৃতা দেবী আপনার রাজনৈতিক কেরিয়ারে বাধা সৃষ্টি করেছিলেন, এর কারণটা কি? প্রশ্নটা শুনে সে বেশ কিছুক্ষণ চুপ থাকে। জানলার বাইরে এক দৃষ্টে তাকিয়ে কিছুক্ষণ পর সে বলে, আচ্ছা অর্ক, আমার মনে হয় আপনি আমার দিদির সুইসাইডের ইনভেস্টিগেশন করতে এসেছেন। সেখানে আমার রাজনৈতিক ক্যারিয়ার কিভাবে জড়িয়ে আছে? তিনি বিরক্ত প্রকাশ করলেন বটে, কিন্তু হাবভাবে তার বিন্দুমাত্র ছাপ নেই। বুঝলাম ইনি সহজে মুখ খুলবেন না। আমি বললাম, না, আপাতত নেই, কিন্তু এটা যে সুইসাইড তা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। ইনফ্যাক্ট পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেও হবে না। তাই সম্ভাবনার কথা জেনেই আমি প্রশ্নটা করলাম। আপনি কোঅপারেট করলে সুবিধে হতো। বাড়তি প্রশ্ন করব না, যেটুকু দরকার সেটুকুই জানতে এসছি। আমার কথা শুনে তিনি হেসে উঠলেন। ওই রকম শোকের পরিস্থিতিতেও তার হাসি পেল। সন্দেহের তালিকায় তার নাম নথিভুক্ত করার জন্য এটাই যথেষ্ট কারণ নয় কি? হলি শিট, এতক্ষণ ধরে আপনাকে এইসব বলেছেন ওই মহিলা? ওই মহিলা? উনি সম্পর্কে আপনার মা। সৌভিক বাবু দাঁতে দাঁত চেপে বললেন, না, মা নয়, উনি আমাদের নিজের মা নয়। মা মারা যাওয়ার পর আমার বাবা তার পিয়ের মেয়েকে বিয়ে করেন। তিনি অভিনয়টাও সারা জীবনে রপ্ত করে উঠতে পারলেন না। দ্যাট ফুলিশ শোম্যান। আর দিদির সাথে মতের পার্থক্য থেকে খুন, এটা আপনার মতো বিচক্ষণ অফিসার ভাবলই বা কি করে? আপনি এতটা উত্তেজিত হবেন না সৌভিকবাবু, নিন জল খান। এই বলে আমি জলের গ্লাসটা এগিয়ে দিলাম। উনি গ্লাসটা সরিয়ে রেখে বললেন, অনেক কাজ পড়ে আছে অফিসার, আপনার যদি জিজ্ঞাসাবাদ হয়ে গিয়ে থাকে তাহলে আমি উঠে যাব এখন। বেশ, আর দুটো প্রশ্ন করব আপনাকে, উত্তর দিয়ে আপনি যেতে পারেন। তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। কাল রাতে আপনি কোথায় ছিলেন? পার্টির একটা মিটিং ছিল, প্রায় 9:30 নাগাদ শেষ হয়। তারপর আমি বাড়ি ফিরে আসি ওই ধরুন 11:30 নাগাদ। বাইরে খেয়ে ফিরেছিলেন? প্রায় দিনই তাই ফিরতাম। কখন বেরোই আর কখন ঢুকি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কাল রাতে যখন ফিরলেন দরজাটা কে খুলেছিল? দিদি, ভাইঝি নাকি রাহুলবাবু? এদের 3 জনের মধ্যে কেউই না। তবে
ওই মহিলা যাকে আপনি আমাদের মা ভেবেছিলেন, ওনারই আয়া বাসন্তী দরজা খুলে দিয়েছিল। রাতে আর বাইরে যাননি তো? না, ভোর রাতে রাহুলদা আমার দরজায় ধাক্কা দেয়, ফোন করে। তারপর উঠে গিয়ে দেখি দিদি ওপর থেকে ঝাঁপ দিয়েছে। মাটিতে ওর লাশটা পড়ে রয়েছে, চারপাশে রক্ত। ওকে ঘিরে কমপ্লেক্সের লোক জড়ো হয়েছে। এটা ঠিক কটা নাগাদ দেখলেন? এক্স্যাক্ট সময়টা মনে নেই, তাও ধরুন ওই 4:30 থেকে 4:45টার মধ্যেই হবে। বেশ। আচ্ছা, গতকাল রাতে যখন ফিরলেন তখন আপনার দিদি কোথায় ছিলেন? দিদি আর রাহুলদার মধ্যে কয়েকদিন ধরেই একটা ঝামেলা চলছিল। দিদির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ওদের ঝগড়ার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল না। আমি অত শত দেখার প্রয়োজন মনে করিনি, ঘরে ঢুকে দরজা দিয়ে দিই। সৌভিকবাবুর বয়ান মিলিয়ে ঘটনাটা মাথার মধ্যে সাজাচ্ছিলাম। হঠাৎ ওনার ডাকে সম্বিত ফিরল। আর কিছু? আপনি তো দুটো প্রশ্ন বলেছিলেন। দুঃখিত, আপনি এখন আসতে পারেন। উনি উঠে চলে যাচ্ছিলেন, কি মনে হতে পিছু ডেকে জিজ্ঞেস করলাম, সৌভিকবাবু, আপনার কি সুইসাইড মনে হয়? পেছনে না ঘুরেই উনি বললেন, এটা জানা তো আপনার কাজ, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বেশ। আপনার কি কাউকে সন্দেহ হয়? সৌভিকবাবু এবার পিছু ফিরে বললেন, সন্দেহ মানে? সন্দেহ মানে কোনো বাড়ির লোকের উপর সন্দেহ, যে বা যারা আপনার দিদিকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে বলে আপনার মনে হয়। জানি না, হয়তো হ্যাঁ, আমি নিশ্চিত নই। রাহুলবাবু আর আপনার দিদির সম্পর্ক খারাপ যাচ্ছিল বেশ কিছুদিন, আপনার কথা অনুযায়ী। আমাকে থামিয়ে দিয়ে সৌভিকবাবু বললেন, দাঁড়ান 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 দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট। আপনি কি বাই এনি চান্স রাহুলদাকে সন্দেহ করছেন? যদি করে থাকেন তাহলে প্লিজ করবেন না, কারণ আমার দিদিকে ওর থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না, আর মেরে ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, সন্দেহ করাটাই আমার কাজ, কাজেই কখন কাকে কেন সন্দেহ করব সেই কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। প্রশ্ন করেছি, উত্তর দেবেন, ব্যাস এতটাই। আমার কাজে বাধা দেওয়ার কথা মাথায় আনবেন না প্লিজ। ধন্যবাদ, আপনি আসুন আর বাসন্তীকে পাঠিয়ে দিন। সৌভিকবাবু বেশ কিছুক্ষণ আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। এর মধ্যেই মৃত্যুঞ্জয়বাবু এসে আমাকে জিজ্ঞেস করলেন, স্যার, বডিটা কি পোস্টমর্টমে পাঠিয়ে দেবো? স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে? হ্যাঁ। পাঠিয়ে দাও। আমি ফরেন্সিক ডক্টর হরিচরণবাবুকে বিকেলের দিকে কল করে প্রিলিমিনারি রিপোর্টটা পাঠিয়ে দিতে বলবো, ততক্ষণ বাকিদের পাঠাও। সে মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেল। ঠিক তারপরই এক অল্প বয়সী মহিলা দরজায় টোকা দিয়ে বললেন, আসবো স্যার? আপনি? আমি বাসন্তী, ওই বৃতা দিদির মায়ের দেখাশোনা করি। আসুন। তার পরনে গোলাপি রঙের চুড়িদার। চোখে মুখে আতঙ্কের রেশ লক্ষ্য করে প্রশ্ন করলাম, গতকাল রাতে বৃতা দেবীর আত্মহত্যার সময় আপনি কোথায় ছিলেন? আমি তো সারাদিন মায়ের সাথেই থাকি, মাঝে ওই বিকেল করে একটু বাড়ি যাই, আবার রাতের দিকে চলে আসি। তাই স্যার, রাতে আমি ওনার ঘরে ঘুমাচ্ছিলাম। আচমকা স্যার কোনি দিদির চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর স্যার বাইরে বেরিয়ে দেখি এইসব কাণ্ড। কোনিদি বলতে? কনিনিকা, বৃতা দিদির একমাত্র মেয়ে। ওর বয়স কিরকম হবে? এই তো গেল মাসের 20 তারিখে ওর 18 বছর হলো। 18 বছরের মেয়ে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আতঙ্কে আর্তনাদ করে উঠল। সেই আওয়াজে আয়া বাসন্তীর ঘুম ভেঙে গেল। সে ঘুমোচ্ছিল বৃতা দেবীর মায়ের সাথে একই ঘরে। তার মানে বাসন্তীর ঘুম ভাঙা আর বৃতা দেবীর মায়ের উঠে বাইরে আসা একই সাথে। আর এদিকে রাহুলবাবু খবর দিলেন সৌভিকবাবুকে। তার সাথে সাথেই নিশ্চয়ই বৃতা দেবীর মেয়ে কনিনিকা খবর পেয়েছিল। তার মানে সবার প্রথম আত্মহত্যার খবরটা রাহুলবাবুই পেয়েছিলেন। কিন্তু কিভাবে? নিজের মনে মনে একটার পর একটা ঘটনা সাজাচ্ছি, হঠাৎ বাসন্তী বলে উঠল, স্যার, আমি কি যেতে পারি? তখনও ভাবনার জগতে হারিয়েছি। অবচেতনে বললাম, যাও, এরপর রাহুলবাবুকে পাঠিয়ে দিও। বাসন্তী বেরিয়ে আসার পরেই রাহুলবাবু এসে উপস্থিত হলেন।
সরাসরি তাকে প্রশ্ন করলাম, বৃতা দেবীর আত্মঘাতীর খবরটা আপনাকে কে দিল? মাথাটা নামিয়ে সে উত্তর দেয়, ওয়াচম্যান ওই প্রথম কল করে জানায় যে বৃত্তা আত্মহত্যা করেছে। বডিটা ওর ঘরের সামনেই পড়েছে, সেই শব্দতেই ও বেরিয়ে আসে। তার মানে ওয়াচম্যানের থেকে রাহুলবাবু এবং তারপর একে একে খবরটা সম্প্রচারিত হয়ে যায়। হিসেবটা মিলছে বই কি, কিন্তু আত্মহত্যা কেন? বৃতা দেবীর ওপর কি কোনো মেন্টাল প্রেশার ছিল বা ইমোশনাল ব্ল্যাকমেল? দীর্ঘশ্বাস ছেড়ে রাহুলবাবু বললেন, বলতে পারবো না, হয়তো ছিল। আমার সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি, আর মাসখানেক হলো আমাদের সম্পর্কে সমস্যা দেখা দিয়েছিল। উই আর প্ল্যানিং ফর ডিভোর্স, তাই এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এক কথায় প্রশ্নটা এড়িয়ে যেতে চাইলেন রাহুলবাবু। আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, গতকাল রাতে আপনারা দুজন আলাদা ঘরে ছিলেন। এই যে বৃতা দেবী ঘর থেকে বেরিয়ে টেরেসে গেলেন, কোনো রকমের শব্দ আপনি পাননি? না, পাইনি। এবার একটু অন্যভাবে জানতে চাইলাম, আপনি কি করেন রাহুলবাবু? পৈতৃক ব্যবসা আছে, মাঝে মধ্যে দেখাশোনা করে থাকি। আর বাকি সময়? অফিসার, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, উত্তর ছুঁড়ে দেয় সে। আমি আর কথা না বাড়িয়ে ওনাকে ইশারায় যাওয়ার অনুমতি দিই। সবশেষে এলো বৃতা দেবীর একমাত্র মেয়ে কনিনিকা। তাকে কি বা প্রশ্ন করব আমি ভেবে উঠতে পারছিলাম না। কেঁদে কেঁদে তার চোখ ফুলে গেছে, মুখটা শুকিয়ে কপালের ওপর দুশ্চিন্তার ভাঁজ নেমেছে। এরপর কি হবে তার? অর্থ, নাম, যশ সবই রয়েছে, কিন্তু তাকে আগলে রাখার জন্য নিজের কেউ রইল না। তার পাশে গিয়ে বসলাম, মাথায় হাত রেখে বললাম, কেঁদো না। শরীর খারাপ করলে বাকিদের কে দেখে রাখবে বলো তো? আমার কথায় কি বা এসে যায় তার? তাও চোখে মুখে জলের ছিটে দিয়ে এসে সে আবার আমার সামনে বসল। আমি জিজ্ঞেস করলাম, মাকে কি খুব চিন্তিত দেখেছ কদিন? সে মাথা নেড়ে সম্মতি জানায়। ইশারায় মৃত্যুঞ্জয় বাবুকে দরজাটা বন্ধ করার নির্দেশ দিয়ে আবার প্রশ্ন করলাম, বাড়ির কাউকে কি তোমার সন্দেহ হয়? একটু ভেবে সে বলল, হ্যাঁ। আমি উত্তেজিত হয়ে বললাম, কাকে? দিদাকে। আমি হক চকিয়ে গেলাম। দিদাকে? কিন্তু কেন? দিদা খুব খারাপ। এই বলে কাঁদতে কাঁদতে এসে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি আর মৃত্যুঞ্জয় বাবু একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। কনিনিকাকে আবার ফিরিয়ে এনে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার প্রয়োজন মনে করিনি। মৃত্যুঞ্জয় বাবুকে নিয়ে বৃতা দেবীর ঘরটা সার্চ করতে শুরু করি। ঘুমের ওষুধের পাতা ছাড়া সেরকম কিছুই উদ্ধার হয়নি, যদিও ঘুমের ওষুধের হিসেবটা প্রেসক্রিপশন অনুযায়ী মিলে গিয়েছিল। কোন দিকে যে কেসটা ঘুরছে কিছুই বুঝতে পারছি না স্যার। বাড়ির 3 জন সদস্যই সাসপেক্ট লিস্টে ঢুকে গেল। এদিকে মার্ডার ওয়েপেনই পেলাম না পেলাম আত্মহত্যা করার জন্য কোনো কারণ। হতাশার স্বরে বললেন মৃত্যুঞ্জয় বাবু। আমি বললাম, আচ্ছা একটা কথা বলুন, বৃতা দেবী যে ওনার ফ্ল্যাট থেকে বেরিয়ে টেরেসে গেলেন, নিশ্চয়ই তার কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে? না, সব সিসিটিভি ফুটেজই আমি চেক করেছি স্যার। সিঁড়িতে যত সিসিটিভি রয়েছে তার একটাতেও 1 সেকেন্ডের জন্য বৃতা ম্যাডামকে দেখা যায়নি উপরে উঠতে। আর টেরেসে তো কোনো সিসিটিভিই নেই স্যার, একটাই মাত্র ফুটেজ দেখলাম। দাঁড়ান আপনাকে দেখাই। এই বলে মৃত্যুঞ্জয় বাবু পকেট থেকে ফোনটা বের করে ভিডিও ক্লিপটা চালিয়ে দিলেন। দেখলাম ওয়াচম্যানের ঘরের সামনে অনেকটা ওপর থেকে বৃতা দেবীর বডিটা মাটিতে পড়ে থেঁতলে গেল। তার মানে ওপর থেকে বডিটা পড়েছে, কিন্তু কোনো সিসিটিভিতে ওনাকে ওপরে বা টেরেসে যেতে দেখা যায়নি। স্ট্রেঞ্জ। সেটাই তো বলছি স্যার, পড়লো কিভাবে যদি সে ওপরেই না উঠলো? আমি একটু ভেবে বলি, বডিটা ওয়াচম্যানের ঘরের সামনে পড়েছে মানে এর সোজা ওপর বরাবর উনি ঝাঁপ দিয়েছে। চলুন তো একবার টেরেসটা ভালো করে দেখে আসি। এই বলে আমরা লিফট ধরে 22 তলার টেরেসে পৌঁছলাম। দেখে যা বুঝলাম যে কারোর পক্ষে অসাবধানতার বশে পড়ে যাওয়া সম্ভব নয়, নয়তো কেউ ঠেলা দেবে আর নয়তো আত্মঘাতী। এই যে এই বরাবর নিচে পড়েছে স্যার, তার মানে এইখান থেকেই ক্রাইম সিনটা রিক্রিয়েট করে দেখাতে চাইছিল মৃত্যুঞ্জয় বাবু।
হঠাৎ আমার ফোনটা বেজে ওঠায় তার প্রচেষ্টায় ব্যাঘাত ঘটে। ডক্টর হরিচরণ পাল, লিড ফরেন্সিক এক্সপার্ট, নামটা স্ক্রিনে ভেসে উঠল। বলুন ডক্টর পাল। ফোনটা ধরে বললাম। সে বলে ওপার থেকে। আমার মুখের দিকে তাকিয়ে থাকে মৃত্যুঞ্জয় বাবু। কি বলবে সে বুঝে উঠতে পারে না। আমি বলি, একটু ডিটেলে বলুন না। এইভাবে বলা যাবে না, তুমি আজ বিকেলে ল্যাবে চলে এসো আর জানিয়ে দাও যে কালকের আগে বডি দেওয়া যাবে না। ব্যাস শুরু হলো তদন্ত। যে তদন্ত আমাকে এবং স্যারকে নিয়ে গিয়ে ফেলেছিল লাশ কাটার ঘরের সেই স্যাঁতস্যাঁতে ইটের পাঁজর বেরিয়ে আসা মর্মান্তিক জল হাওয়ায়। সন্ধে 6টা নাগাদ ফরেন্সিক ল্যাবে হরিচরণবাবুর কাঁচের দরজার উপর টোকা দিলাম। ও অর্ক, ভিতরে এসো, আসুন মৃত্যুঞ্জয় বাবু। আমি আর মৃত্যুঞ্জয়বাবু বসা মাত্রই তিনি উঠে গিয়ে আলমারি থেকে ফাইলের স্তূপ ঘেঁটে একটা কাগজের গুচ্ছ আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, পড়ে দেখো কজ অফ ডেথ কি লেখা রয়েছে। আমি কাগজটা এক প্রকার মৃত্যুঞ্জয়বাবুর হাত থেকে কেড়ে নিলাম। পড়লাম, ওভারডোজ অফ ক্লোরোফর্ম। কি আমি কি ঠিক পড়ছি? আরেকবার চোখ বোলাতে যাব অমনি ডক্টর পাল বললেন, ঠিকই পড়েছেন, ক্লোরোফর্মের ওভারডোজের কারণেই বৃতা দেবী মারা যান। যে বা যারা ওনাকে মারতে চেয়েছিলেন তারা যে অপটু সে তো বুঝতেই পারছি। প্ল্যানটা বোধহয় অজ্ঞান করে ওপর থেকে ফেলে দেওয়ার ছিল, কিন্তু ওভারডোজ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আর ওভারডোজ না হলে আমি কাটা ছেঁড়া করতে গিয়ে বুঝতেও পারতাম না যে মৃত্যুর আসল কারণটা কি। আমি আর মৃত্যুঞ্জয়বাবু একে অপরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। গভীর ষড়যন্ত্র। এতক্ষণ আত্মহত্যার যেটুকু সম্ভাবনা দেখছিলাম এখন সেসব বাদ। হত্যাকারীকে খুঁজতে হবে, আর কেনই বা সেই পথ বেছে নিল তা জানতেই হবে। দাঁড়াও বৎস, এখনো শেষ করিনি। তোমরা বোধহয় ভাবছো বডিটা টেরেস থেকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমার তা কখনোই মনে হয় না। কারণ 22 তলা থেকে বডিটা ফেলা হলে ইম্প্যাক্ট অন্যরকম হতো। ইন্টারনাল হ্যামারেজ, হাড় গুড়িয়ে যাওয়া, স্কাল ফেটে যাওয়া, ঘিলু থেতলে বেরিয়ে আসা, এগুলো দেখে মনে হচ্ছে যে খুব জোর 10-12 তলা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। 10-12 তলা? হ্যাঁ, তার বেশি ওপর থেকে ফেলার সম্ভাবনা নেই বললেই চলে। ওয়েট ডক্টর, বৃতা দেবীর ফ্ল্যাট তো 14 তলায়। আর হ্যাঁ, সিঁড়ি বা লিফটের একটা সিসিটিভি ফুটেজেও কাউকে দেখা যায়নি, কারণ সিঁড়ি বা লিফট ব্যবহারই হয়নি। ও গড, তার মানে বৃতা দেবীকে অজ্ঞান করে হ্যাঁচড়াতে ওই 14 তলার ব্যালকনিতে নিয়ে এসে তারপর ওই অবচেতন অবস্থাতে ঠেলে ফেলে দেওয়া হয়। একদম। কিন্তু যে এই ক্লোরোফর্মটা ইউজ করেছিল সে শুধুই অজ্ঞান করতে চেয়েছিল, কারণ পোস্টমর্টম করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার অজান্তে একটা সাধারণ সুইসাইড কেস যে মার্ডারের ইঙ্গিত দিয়ে ফেলবে এটা খুনি আজ করতে পারেনি। কিছুক্ষণ পর মৃত্যুঞ্জয়বাবু বললেন, কিন্তু কে করতে পারে এমন কাজ? সাসপেক্টের বাইরের কেউ তো সম্ভব নয়। ওই ফ্ল্যাটের ভিতরের কেউই যুক্ত আছে যা মনে হচ্ছে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ফরেন্সিক ল্যাব থেকে প্রিলিমিনারি রিপোর্ট হাতে বেরিয়ে এলাম। রাতের দিকে স্যারকে সবটা জানাতে তিনি বললেন, অর্ক, কাল একবার সৌভিকবাবুর কারেন্ট রাজনৈতিক অবস্থান নিয়ে খোঁজ লাগাও। আমার মন বলছে এই মক্কেলের কোনো একটা যোগ আছেই এই বৃতা মুখোপাধ্যায়ের হত্যার সাথে। দরকার পড়লে ফোন ট্যাপ করো। কিন্তু আপনি কবে আসবেন? এখানের কাজে সেরকম গতি নেই। মনে হচ্ছে এই কেসটা মিটিয়ে আবার আসতে হবে নর্থ বেঙ্গলে, আর এবারে তোমাকে নিয়েই আসবো। এ তো মেঘনা চাইতেই জল। আমি উত্তেজিত হয়ে বললাম, কি কেস বলুন না, শুনি একটু। সে অনেক জটিল ব্যাপার। আমি দিন দুয়েকের মধ্যে কলকাতায় এসে যাচ্ছি, ফিরে এসে সব বলবো। এরপর আর সেদিন আমাদের কথা হয়নি। এই মুহূর্তের বিশেষ খবর। দক্ষিণ কলকাতার এক নামী আইটি সংস্থার অফিসে বসকে কুপিয়ে খুন করলো এক কর্মচারী। সেই খুনের ভিডিও রেকর্ড করে
সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেই কর্মচারী। ইতিমধ্যেই পুলিশ সেই কর্মচারীকে গ্রেফতার করে। ভয়ঙ্কর সেই ঘটনার প্রত্যক্ষদর্শী কর্মচারীরা রীতিমতো আতঙ্কে রয়েছে। আমাদের প্রতিনিধি এখন রয়েছে সেই অফিসের বেসমেন্টে। কি বলছে একজন প্রত্যক্ষদর্শী, দেখা যাক। টিভির পর্দায় খবরটা চলছিল। দোকানের বাকি লোকেরা সবাই খাবার ফেলে টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। এ যেন এক অবিশ্বাস্য ঘটনা। কতটা নৃশংস হলে মানুষ হত্যাকে গ্লোরিফাই করে দেখায়। অপরাধ করে বিন্দুমাত্র ভয় নেই লোকটার। 43 বার স্ট্যাব করে সারা শরীরে রক্ত মেখে হাসতে হাসতে সে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। কিসব দিনকাল পড়েছে! এসব আমাদের ছেলে মেয়েরা ফোনে দেখলে কি শিখবে বলো দেখি নির্বাণ? সামনে বসে থাকা অল্প বয়সী ছেলেটাকে বললেন এ পাড়ার ক্লাবের সেক্রেটারি গণেশ দাস। নির্বাণ টিভির দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। গণেশবাবুর ডাকে তার সম্বিত ফিরল। হ্যাঁ 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 হ্যাঁ, বড় নৃশংস ব্যাপার। কি আর বলি বলুন জেঠু, সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো খবর, ছবি, ভিডিও একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুধু লিঙ্কে ক্লিক করবেন আর ব্যাস কেল্লা ফতে। পাশের টেবিলের ব্যানার্জিদা বলে ওঠেন। নির্বাণ তার দিকে তাকাতেই তিনি বললেন, আর বলো না তো বাবা, গত মাসে আমার ছেলের ফোনে অচেনা নম্বর থেকে মেসেজে একটা লিঙ্ক এলো। এই লিঙ্কে ক্লিক করলে নাকি ওর কলেজে ভর্তির মেরিট লিস্টটা চেক করা যাবে। আধার কার্ড নাম্বার আর জন্ম তারিখ দিতেই দেখি ফোন এসেছে। আবার ওয়ান টাইম পাসওয়ার্ড চাইলো, আর নিমেষের মধ্যে থেকে ওর অ্যাকাউন্ট থেকে 17,000 টাকা হাওয়া। সে কি হে, তোমরা পুলিশে জানাওনি? আর পুলিশ সাইবার ক্রাইমে চিঠি পাঠিয়েছি। তা কেসটা দেখছে দেখছে করে 1 মাসের উপর হয়ে গেল। ব্যানার্জিবাবুর কথার মাঝেই ছোটু 1 প্লেট চাউমিন আর চিলি চিকেন নিয়ে এসে হাজির। রেখে যা ছোটু, সসটা দিয়ে যাস, বলে নির্বাণ। সবাই যে যার খাবারের দিকে মন দেয়। ছোটু বলে ওঠে, আরে চিলি চিকেনের সাথে সস দিয়ে কি করবে? টেস্টটাই তো পাবে না। যা বলছি কর। এক কথায় কাজ সারে নির্বাণ। খবরের চ্যানেলের পর্দায় চোখ রাখে সে। এর মধ্যে ছোটু সসের বোতলটা দিয়ে গেছে। আপনার কি মনে হয় কেন এত নৃশংসভাবে হত্যা করা হলো আপনাদের বস তমালকান্তি হাজরাকে? প্রশ্ন করে এক সাংবাদিক। খবরের দিকে এক দৃষ্টে তাকিয়ে সসের বোতলের পেটটা টিপে ধরে নির্বাণ। চোঙা বেয়ে গলগল করে সস ছিটিয়ে পড়ে চাউমিনের ওপর। সে থামে না, ঢেলেই যায়। সঠিক কারণ তো বলতে পারবো না, তবে ফ্রাস্ট্রেশন থেকেই করেছে বোধহয়, বলে সেই কর্মচারী। নির্বাণের কানে ভেসে ওঠে, বাবের ছেলে তুমি কতবার বাপকে মারতে হয়? এই তো 2 সপ্তাহ আগে লিভ নিলে। নির্বাণ সসের বোতলটা একপাশে আস্তে করে সরিয়ে রেখে কাঁটা চামচে করে চাউমিন পাকিয়ে গোগ্রাসে মুখে পুড়তে থাকে। স্যার, বাবাকে নিয়ে হাসপাতাল ঘর চলছিল, তাই ওয়ার্ক লোডের সাথে পেরে উঠছিলাম না, তাই। নির্বাণ শেষ করার আগেই অন্যদিকের লোকটা বলে, তোর বাপ মরলো কি বাঁচলো তাতে আমার জাস্ট কিচ্ছু এসে যায় না। কাল সকালের মধ্যে প্রজেক্ট ফাইলটা পাস না হলে ওই বাপের চিতায় তোকে শোয়ানোর ব্যবস্থা আমি করে দেবো। মুখ সামলে কথা বলুন। আমি পারবো না। আমার বাবা আজ বিকেলে মারা গেছে। আমার 3 4 ছুটি চাই। তাই রে, তোকে একেবারে ছুটি দিয়ে দিলাম। এমনিতেও তো কোনো কাজকর্মে তোর কোনো আগ্রহ নেই। ওই ডেস্কের পিছনে লুকিয়ে লুকিয়ে কিসব মোটা মোটা বই নিয়ে অ্যালগোরিদম মারাস। তুই নাকি আবার নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করবি। যা ফোট, বাপকে শান্তিতে চুল্লিতে ঢোকা, তারপরে এইসব কর, অনেক সময় পাবে। আমি ততক্ষণ তোর এক্সপালশন লেটারটা টাইপ করি। নির্বাণের 2 চোখ বেয়ে জল নেমে আসে। পকেট থেকে রেজিগনেশন লেটারটা বের করে বসের টেবিলে ছুঁড়ে দিয়ে বেরিয়ে আসে সে। চিলি চিকেনের পিসটায় বারবার কাঁটা চামচের ফলা গাঁথতে থাকে নির্বাণ। তার 2 চোখ ক্রমশ লাল হয়ে যায়। দাঁত খিচিয়ে চিৎকার করে ওঠে সে।
বাকি খদ্দেররা তার দিকে ফিরে তাকানো মাত্রই সে খাবারের থালা চামচ সব ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। গাদাখানেক সস মাখানো চাউমিন আর কাঁটা চামচের ফলায় ছিদ্র হয়ে যাওয়া চিলি চিকেনের টুকরো মাটিতে ছড়িয়ে পড়ে থাকে। ছোটু দৌড়ে গিয়ে নির্বাণকে আটকানোর চেষ্টা করে, বলে। নির্বাণ উত্তর দেয় না। সে দিকশূন্যের মতো পকেট হাতড়ে 100 টাকার নোটটা ছোটুর হাতে গুঁজে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। মুখে বলতে থাকে, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাগুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তো সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। দৌড়তে দৌড়তে কখন যে সে রাজার বাজার ট্রাম ডিপোর সামনে এলো তার নিজেরই খেয়াল নেই। ট্রাম লাইনে দাঁড়িয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, শুধু পঞ্চমীর চাঁদ ডুবলেই কি মরিবার স্বাদ হয় বুঝি? প্রেম, আশা, ভরসা সবই তো ছিল, কিন্তু এইসব ছেড়ে হঠাৎ মরতে যাবে কেন সে খামোখা? কেন ঘুমায়নি সে এতদিন? কার কথা ভেবেছিল সে? কিসের চিন্তা তাড়া করে বেড়াতো তাকে? অজান্তেই সে ট্র্যাকের ওপর বসে পড়ে। ব্যস্ত রাস্তায় ট্রাফিক পুলিশ তাকে দেখতে পেয়ে ছুটে আসে। ওদিক থেকে একটা ট্রাম তার দিকে এগিয়ে আসছে। মুখের ওপর আলো পড়ছে, হর্নের শব্দ, পুলিশের চিৎকার, কোনো কিছুই তাকে এই জগতে ফিরিয়ে আনতে পারছে না। তবে কি এবারেও সে ট্রামে কাটা পড়ে জীবনের মায়া ত্যাগ করবে? আচমকা হ্যাঁচকা টানে ট্রামটা ঠিক তার সামনে এসে যায়। ড্রাইভার ধড়ফড়িয়ে ছুটে নেমে এসে বলে, লাগেনি তো আপনার? নির্বাণ তখনও নিজের মনে বকে চলেছে। কি ভেবেছিলে এ জন্মেও আমি একই ভুল করব? পারবে না, পারবে না। ট্রাম কেন, কোনো মালগাড়ি এলেও এখন সে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। পাগল নাকি আপনি? এভাবে মাঝ রাস্তায় কেউ এসে বসে পড়ে? না না না, এবারে আর মারতে দেব না। মা জননী বলেছেন না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মানুষ হইতে হবে, এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ। আয়, কে আসবি? তোদের এক একটাকে সমুখ সমরে দেখে নেব। আয় আয়। হাসতে হাসতে বলে ওঠে নির্বাণ। তাকে ঘিরে পথচারীদের ভিড় জমে ওঠে। ট্রাফিক পুলিশ তার জামার কলার ধরে বলে ওঠে, চালাই চলুন আপনি, মোদি গদি ঠিক দেখছি না আপনার। ট্রাফিক পুলিশের কথাটা শেষ হওয়া মাত্রই নির্বাণ তার হাতে কামড় বসিয়ে নিমেষের মধ্যে পালিয়ে যায়। কুত্তার বাচ্চা শালা, তুই আমার হাতে কামড়ে দিলি? উফ, কি দাঁত রে বাবা! সদ্য শক্ত দাঁত বসিয়ে দেওয়া কামড়ের যন্ত্রণায় ছটফট করতে থাকা পুলিশটা ডিউটি ছেড়ে বাইক নিয়ে দৌড় দেয়। মাঝে 2 দিন কেটে গেছে। এর মধ্যে স্যার কলকাতা ফিরে এসেছেন। বৃতা দেবীর কেসটা স্টাডি করছিলাম আমরা। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার থেকে ফোন। 2-3 বার কেটে দেওয়ার পরও বেজে যাচ্ছিল। তুলে না অর্ক। ফোনটা তুলতেই ওপার থেকে সাইবার সেলের শৈবালের গলা ভেসে এলো। অর্কদা, আমি শৈবাল। এমার্জেন্সি সিচুয়েশন। আমার কথাটা মন দিয়ে শোনো। এটা আমার কালিকের নাম্বার। তুমি যে সৌভিক মুখোপাধ্যায়ের ফোন ট্যাপ করতে বলেছিলে না, ওটারই খবর আছে। হ্যাঁ বলেছিলাম তো, 2 দিন হয়ে গেল তোমার কোনো খবর নেই, তোমাকে ফোনেও পাচ্ছিলাম না।
আসলে কোনো হাই প্রোফাইল লোকজনের ফোন ট্যাপ বা মোবাইল ইনফরমেশন বের করতে গেলে নিজের ফোন বা কমিউনিকেটিং ডিভাইস সব সেফ আর সিকিউর রাখতে হয়। সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারোনি তুমি। আচ্ছা, তুমি যেন কি খবর দেবে বলছিলে? হ্যাঁ, সৌভিকবাবু এমনিতে পার্টির লোক ছাড়া কারোর সাথে সেভাবে যোগাযোগ করেনি। বাড়িতে দু একটা ফোন, সেটাও রাহুল বাবুকে, নর্মাল কনভারসেশন। তবে আশ্চর্য ব্যাপার এই যে এই দুদিনে একবারই একটা আনরেজিস্টার্ড নাম্বার থেকে ফোন এসেছে। কথা শুনে যা বুঝলাম যে সৌভিকবাবু কোনো গোপনীয় কাজ করতে ওনাকে পাঠিয়েছিল, কিন্তু কাজ হয়নি, তাই অ্যাডভান্স ফেরত চেয়েছে তার থেকে। আজ ওই বেলা 10:30টার সময় খিদিরপুর ডকে দেখা করার কথা সৌভিকবাবু আর এই অজানা ব্যক্তিটির। এটাই সন্দেহজনক বলে মনে হলো, তাই আপনাকে বললাম। অনেকক্ষণ পর একটা লিড পাওয়া গেছে। এখন 10:05 বাজে। 25 মিনিটে কোনো রকমের ডকে পৌঁছতে হবে আমাদের। শৈবাল, তুমি লাইনে থাকো আর সৌভিকবাবুর বলে দেওয়া লোকেশন ধরে আপডেট দিতে থাকো। শৈবালের ট্র্যাক করা লোকেশন ধরে আমরা খিদিরপুর ডকের পেছনের গলি ধরে ফ্যান্সি মার্কেট পেরিয়ে একটা বন্ধ কারখানার পেছনে এসে পৌঁছলাম। অনেকটা দূরে গাড়িটা রেখে আমরা সন্তর্পণে একটা থামের আড়ালে এসে দাঁড়ালাম। লক্ষ্য রাখো অর্ক, আমার মন বলছে আজ কিছু একটা ঘটবেই। যদি কোনো খারাপ কাজ করার জন্য কাউকে টাকা দিয়ে থাকে সৌভিকবাবু, তাহলে শুধু কটা টাকা অ্যাডভান্স ফেরত যাওয়ার জন্য তাকে ডেকে পাঠানো হবে না, প্রমাণটা চিরতরে মুছে ফেলতে চাইবে। তার মানে আপনি বলছেন যে মেরে ফেলার জন্য? আমার কথাটা শেষ হওয়ার আগেই বাইকের শব্দ পেলাম। ঘড়িতে 10:40 বাজে। এখনও সৌভিকবাবুর দেখা মেলেনি। বাইকটা সাইড করে হেলমেট খুলে লোকটা কারখানার ভেতর এসে দাঁড়ালো। পকেট থেকে ফোনটা বের করে বার দুয়েক চেষ্টা করেও যখন কোনো উত্তর এলো না, তখন বিরক্ত হয়ে সে কারখানা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। স্যার হ্যান্ডগানটা ধরে আমাকে ইশারায় ওর পিছু নেওয়ার নির্দেশ দিল। আস্তে আস্তে পা টিপে টিপে ওর পিছু ধরতেই ও বুঝতে পেরে যেই না পকেট থেকে পিস্তলটা বের করতে যাবে, অমনি ঝড়ের গতিতে ওর উপর ঝাঁপিয়ে পড়ে পেটে 2-4 ঘা চালিয়ে দিয়ে পিস্তলটা হাত থেকে ছিনিয়ে নিলেন। স্যার, ছেড়ে দে বলছি, ছাড়। হ্যান্ডকাফস লাগা অর্ক। আমার দিকে তাকিয়ে নির্দেশ দিলেন। স্যার, লোকটা তখনও পালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে ধরে বেঁধে গাড়িতে তুলে লালবাজার নিয়ে এলাম আমরা। ইন্টারোগেশন রুমে ওর হাত পা বেঁধে ওই কনকনে ঠান্ডায় উলঙ্গ করে কয়েক ঘন্টা ফেলে রাখার পর আমরা জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করলাম। ততক্ষণে তার দাঁতে দাঁত পড়ে গেছে। ঠক ঠক করে সে কাঁপতে থাকে। প্রথমে স্বীকার করতে চাইছিল না, 2-4 ঘা খেতেই সবটা উগড়ে দিতে বাধ্য হলো। লোকটার মুখ থেকে হেলমেটটা সরাতেই তাকে এক দেখায় চিনে ফেললেন। স্যার বললেন, ওকে জানো অর্ক? না, তবে অনুমান করতে পারি। কোনো হিটম্যান কি? স্যার মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, ও শুধু হিটম্যান নয়, খিদিরপুর এরিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় ওর নাম আছে। ওর আসল নাম শেখ রেহান আলম। ড্রাগস থেকে মেয়ে পাচার, কিডন্যাপ থেকে খুন, এমন কোনো কেস নেই যা এর নামে এখনো পর্যন্ত পুলিশ রেকর্ডে নেই। এদের মাথার ওপর MLMPর হাত রয়েছে, তাই বহুবার ধরে ছেড়ে দিতে হয়েছে। বুঝলে, কখন কার হয়ে কাজ করে কেউ বলতে পারে না। কিন্তু এবার কে ছাড়াতে আসবে ওকে? এখনো পর্যন্ত তো ফোনই এলো না সৌভিকবাবুর। অর্ক, ধৈর্য হারিও না। না এসে যাবে কোথায়? রুলিং পার্টির নতুন ক্যাডার, সামনে ইলেকশন। এসব ভাড়াটে গুন্ডা মাস্তানদের জন্য কেউ নিজের ক্যারিয়ার বিপদে ফেলে নাকি? এই তাই তো, ঠিক বললাম তো শেখ সাহেব? রেহানের থুতনিতে হাত বোলাতে বোলাতে বলে ওঠেন স্যার। রেহান কুকিয়ে কেঁদে বলে, স্যার, সৌভিক রুলিং পার্টির ক্যাডার নয়। ও তলে তলে অপোজিশনে তলে নাম লিখিয়েছিল। বৃতা ম্যাডাম এটা জেনে গিয়েছিল, ওকে বারবার সাবধান করেছিল। ওর টিকিট 2-3 বার ক্যান্সেল করে দিয়েছিল, তাই আমাকে বলেছিল বৃতা ম্যাডামকে মেরে ফেলতে। কি? বৃতা ম্যাডামকে মারতে পাঠিয়েছিল সৌভিক বাবু, কিন্তু অ্যাডভান্স কেন ফেরত চেয়েছিল তার থেকে? রেহানের চুলের মুঠি ধরে বললেন স্যার। যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে রেহান বলে, কারণ মারার আগে বৃতা ম্যাডাম মারা গেছিল, তাই। আমি স্যারের মুখের দিকে তাকালাম। এই মাত্র ভাবলাম বুঝি বৃতা দেবীর হত্যা রহস্য সমাধান করে ফেলেছি, কিন্তু অমনি আর এক গোলক ধাঁধার মধ্যে এসে পড়লাম আমরা। রেহানের গালে ঠাস করে একটা চড় মারলেন স্যার।
তার মানে সুযোগ পেলে তুই বৃতা ম্যাডামকে মেরে ফেলতিস, তাই তো? শোন, যদি এই কথাগুলো মিথ্যে প্রমাণিত হয় রেহান, তোর জ্যান্ত দাফন কেউ আমাকে আটকাতে পারবে না, আই প্রমিস। স্যারের কথা শুনে কোকিয়ে ওঠে রেহান, বলে, আমি সত্যি বলছি স্যার, সৌভিকই আমাকে বৃতা ম্যাডামকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। যেদিন ভোর রাতে মারা গেছে সেদিন হাইকোর্টের বাইরে আমার ওনার ওপর গুলি চালানোর কথা ছিল, সেই মতোই সব স্থির ছিল। হঠাৎ শুনি ম্যাডাম সুইসাইড করেছেন। কেমন যেন সব ঘেঁটে গেল। একজন ভিকটিম, দুজন কিলার। একজনের খোঁজ পাওয়া গেছে, কিন্তু আরেকজন কে? আর তার মোটিভই বা কি এই ধরনের খুনের পেছনে? অর্ক, সৌভিকবাবুকে লালবাজারে ডেকে পাঠাও। রেহানের বয়ানের ভিত্তিতে অ্যাটেম্পট টু মার্ডার চার্জে ওয়ারেন্ট ইস্যু করে তুলে নাও। বাকিটা দেখা যাবে তারপর। সৌভিকবাবু নিজেকে ডিফেন্ড করতে সম্ভাব্য আসল খুনির নাম ঠিক ওগড়াবে। যদি সে জেনে থাকে তাহলে না বলে থাকবে না। স্যারের কথা মতো ওয়ারেন্ট বের করে 3 জন কনস্টেবল নিয়ে অ্যারেস্ট করতে বেরোতে যাব, অমনি দেখি মৃত্যুঞ্জয় বাবুর ফোনটা তুলে বললাম, বলুন মৃত্যুঞ্জয় বাবু, কোনো নতুন লিড পেলেন? ওপাশ থেকে মৃত্যুঞ্জয় বাবু ঠান্ডা গলায় বললেন, অর্কবাবু, আজ সকালে সৌভিকবাবু মারা গেছেন। আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। মৃত্যুঞ্জয় বাবুর ফোনটা কানে রেখেই লিফট ধরে স্যারের ঘরে ছুটলাম। কিভাবে? মানে কোথায় আছেন উনি এখন? আমি এইমাত্র খবর পেলাম, রাস্তায় আছি, হাইল্যান্ড উডসের কাছাকাছি। রাহুলবাবু আমাকে জানান যে বেলা পর্যন্ত কোনো সারা শব্দ না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেয় ওরা। তারপর ফোন, বেল, কিছুতেই কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে যে সৌভিকবাবু মাটিতে পড়ে আছেন। ইনসুলিন নিতে গিয়ে হার্ট অ্যাটাক বলেই মনে করছেন ডাক্তার। ব্যাস এতটাই? আপাতত এতটাই জানি, এবার গিয়ে দেখি। আপনারা চলে আসুন তাড়াতাড়ি। ফোনটা রেখে স্যারকে সবটা জানালাম। ও আচ্ছা, প্রেডেটর বিকামস দ্য প্রে। বৃতা দেবীর ক্রাইম সিনের ছবিগুলো দেখতে দেখতে থমকে বলে ওঠেন। তারপর ফাইল থেকে আরও 2-3টে ছবি বের করে তার উপর ম্যাগনিফাইং গ্লাস ধরে কি যেন দেখতে থাকেন। আনমনে আমায় জিজ্ঞেস করেন, এই যে লাশের ওপাশে যিনি দাঁড়িয়ে আছেন, দেখো একদম ডান পাশের জন, উনি তো রাহুল গুপ্ত, রাইট? আমি একবার দেখে বললাম, হ্যাঁ এটা রাহুল বাবু, আর ওই পাশে দাঁড়িয়ে আছে সৌভিক বাবু। লাশের সামনে মাটিতে ওই বৃতা দেবীর মাথায় হাত বাড়িয়ে বসে যে কাঁদছে, ওটা ওনার মেয়ে কনিনিকা। ওর দু চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাসের আগ্নেয়গিরির উদ্গীরণ দেখতে পেলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না যে এই প্রতিকূলতার মধ্যে হঠাৎ আর্কিমিডিস কেন স্যারের মাথায় ভর করে বসল। কিন্তু স্যার, সৌভিকবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়, এটা বুঝছেন কিভাবে? দেখো, যতক্ষণ না লাশ পোস্টমর্টেম হচ্ছে ততক্ষণ কিছু বলা সম্ভব নয়। তবে হার্ট অ্যাটাকটা বাইরে থেকে ঘটানো খুব একটা কঠিন ব্যাপার নয়। চলো বেরোনো যাক। এই বলে স্যার উঠে পড়লেন। আমরা ঘণ্টাখানেকের মধ্যে হাইল্যান্ড উডসের 14 তলার সেই ফ্ল্যাটটায় এসে উপস্থিত হলাম। কি বুঝছো অর্ক? সৌভিকবাবুর নিথর দেহটার উপর ঝুঁকে পড়ে বলেন, স্যার হার্ট অ্যাটাকটা উপসর্গ, আসল রোগটা অন্য কিছু। অন্তত ওনার চোখ আর বডি পশ্চার দেখে তাই তো মনে হচ্ছে। অ্যানাফাইলেটিক শকের সিমটম দেখা দিয়েছে, পিঠের ওপর লাল লাল ছোপ, মুখ দিয়ে সালাইভার সাথে রক্ত গড়িয়েছে বিছানার চাদরে। এগুলো সাধারণ হার্ট অ্যাটাকের সিমটম হতে পারে বলে মনে হয় না। স্যার কথাটা শুনে বারদুয়ে ঘাড় নাড়লেন। একভাবে বিছানার দিকে তাকিয়ে মাথার মধ্যে দৃশ্যটা এঁকে ফেলেছিলেন বোধহয়। মাটিতে ইনসুলিনের ভায়েলটা ভেঙে চারপাশ কাঁচে গুঁড়ো হয়ে পড়ে রয়েছে, তারই উপর পিঁপড়ে ঘুরছে। সৌভিকবাবুর হাতের মুঠো থেকে সিরিঞ্জটা টেনে বের করে আলোতে ধরলাম। হার্পোডাইমিক নিডল। আমি সৌভিকবাবুর আধখোলা চোখের দিকে একবার তাকালাম, তারপর সিরিঞ্জের নিডলের উপর দৃষ্টি স্থির রেখে বললাম, ইনসুলিন নেওয়ার জন্য তো এই নিডলটাই ব্যবহার করা হয়, তাই না? তা হয়, তাতে ভায়ালে থাকা ওষুধের কার্যকারিতা খুব তাড়াতাড়ি শুরু হয়। তবে এই ক্ষেত্রে নিডল শরীরে ঢোকানো মাত্রই পয়জনিং শুরু হয়েছে। পয়জনিং? মানে আপনি বলতে চাইছেন যে ইনসুলিন ইনজেকশনে ভায়াল পাল্টে দেওয়া হয়েছিল? আপনি কি বলছেন ডক্টর পাল? মৃত্যুঞ্জয়ের কথাটার উত্তর না দিয়ে গ্লাভস খুলে হরিচরণ বাবুকে প্রশ্ন করেন স্যার। ফরেন্সিক টিম ইতিমধ্যেই এসে স্যাম্পল কালেকশন শুরু করে দিয়েছে।
বিছানার চাদরে লেগে থাকা থুতু থেকে মাটিতে পড়ে থাকা কাঁচের টুকরো সব কিছুর স্যাম্পল জড়ো করে রাখা হচ্ছে এভিডেন্স পাউচে। এক মনে সৌভিকবাবুর মুখ থেকে ভিজেরা টেস্ট করছিলেন ডক্টর পাল। স্যারের প্রশ্নে তার সম্বিত ফিরতে তিনি বললেন, আপনার ডায়াগনোসিস কি কখনো ভুল হয়েছে নাকি নীলকণ্ঠবাবু? যতদূর মনে হচ্ছে বোটুলিনাম পয়জনিং। স্যার ডক্টর পালের কথায় এক গাল হেসে মৃত্যুঞ্জয়কে বলেন, যান বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দিন। বাড়ির লোকেদের সাথে কথা বলে দেখি কোনো লিড পাওয়া যায় কিনা। কিভাবে পর্যন্ত আমরা প্রতিবারই পৌঁছতে পারছি, কিন্তু যা পাচ্ছি না তা হলো কে এবং কেন সেই খুনগুলো করছে। সাসপেক্ট লিস্ট থেকে একটা নাম কমে গেল, কিন্তু খুনি কে হতে পারে তা এখনো আন্দাজ করে ওঠা গেল না। পুরোটাই ধোঁয়াশা। একে একে 3 জনকেই জেরা করার জন্য ডেকে পাঠাতে যাচ্ছিলাম, হঠাৎ স্যার আমার কাঁধে হাত রেখে বাধা দিয়ে বললেন, একে একে না, একসাথে ডাকো। স্যারের কথা মতো 3 জনকে না 4 জনকে ডাকা হলো বসার ঘরে। এই চতুর্থ জন সৌভিকবাবুর বর্তমান প্রেমিকা সোহিনী। তাকে দিয়েই শুরু হলো জিজ্ঞাসাবাদ। আচ্ছা, গতকাল রাতে সৌভিকবাবু আপনার সাথে শেষ কখন কথা বলেন, মানে কটা নাগাদ? সোহিনী আশা থেকে কেঁদে চলেছে। তুলনামূলকভাবে বাকিরা অনেকটা থিতু হয়েছে। তর্জনী দিয়ে ভেজা চোখের কোণ মুছে কান্নাটা কোনো রকমে গলায় চেপে সে বলে, সাড়ে 12টা কি 1:45 হবে? খেয়াল করিনি আমি। বেশ, আপনি জানতেন যে সৌভিকবাবু ইনসুলিন নেন? হ্যাঁ জানতাম। বছর 2 আগে ওর হাই সুগার ধরা পড়ে, তখন থেকেই নিচ্ছে ইনসুলিন। স্যার এবার দৃষ্টি সরিয়ে নিয়ে গেলেন বৃতা দেবীর মায়ের দিকে। বললেন, এই শোকের পরিস্থিতিতে কথাটা বলতে চাইছিলাম না মাসিমা, কিন্তু বাধ্য হয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, বৃতা দেবীর যাবতীয় অর্থ সম্পত্তি কার নামে আছে? উনি ইতস্তত বোধ করছিলেন। স্যার উঠে গিয়ে ওর পাশে দাঁড়াতে তিনি বললেন, ওর অবর্তমানে সব কিছুই ভাই আর মেয়ের নামে রেখে গেছে। উকিলের কাগজপত্রে তো তেমনটাই লেখা আছে বলে জানি আমি। উনি এখন নেই, ভাইও চলে গেল, এবার নেক্সট টার্গেট কি কনিনিকা? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি বলতে চাইছেন স্যার? মানে আপনি কি বলতে চাইছেন? আমি ওর সম্পত্তির জন্য খুনগুলো করছি? এটা বিশ্বাসযোগ্য অ্যালিবাই বলে মনে হয় আপনার? আর কদিনই বা বাঁচবো আমি? কি বা করবো সম্পত্তি নিয়ে যদি তা ভোগই না করতে পারলাম? দৌড়, আমি কখন বললাম যে আপনি খুনগুলো করেছেন? খামোখা নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন আর আমাকে পাপের অংশীদার বানাচ্ছেন। তবে কি বলতে চাইছেন আপনি? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন রাহুল বাবু। শান্ত হন মিস্টার গুপ্ত। আমি বললাম যে বৃতা দেবীর সম্পত্তির লোভে যদি কেউ খুন দুটো করে থাকে, তাহলে হিসেব মতো তার নেক্সট টার্গেট কনিনিকা, কারণ ওকে একবার মেরে ফেলতে পারলে ওই উইলটার কোনো ভ্যালুই থাকবে না। এটাই তো। স্যার কথাটা শেষ করার আগেই মৃত্যুঞ্জয় বাবু একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে বসার ঘরে এসে স্যারকে বললেন, নীলকণ্ঠ স্যার, একবার এদিকে আসবেন। কেন, আর্জেন্ট কিছু কি? স্যার, রাহুল বাবুর ঘরটা সার্চ করছিলাম। তাকে থামিয়ে দিয়ে রাহুল বাবু বললেন, হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস কি করে হয় আমার ঘর সার্চ করা, দ্যাট টু উইদাউট ওয়ারেন্ট? কে বলল ওয়ারেন্ট নেই? আপনাদের গোটা ফ্ল্যাটটাই ক্রাইম সিন বা ক্রাইম স্পট, আর সেই সূত্রে সার্চ করার পূর্ণ অধিকার আছে পুলিশের। রাহুল বাবু প্রতিবাদ করে বললেন, মিস্টার সরকার, আপনি কোন গ্রাউন্ডে কিসের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট এনেছেন? হ্যাঁ, সৌভিকের লাশ ওর ঘরে ছিল, সুতরাং ক্রাইম সিনের আওতায় আমার ঘর পড়ছে কি করে? কাম অন, স্পিক টু মি, কাম অন, স্পিক আপ। এতক্ষণ চুপ করে সবটা হজম করে নিচ্ছিলেন স্যার। রাহুল বাবুর ক্রমাগত অপমান এবার স্যারের ধৈর্যের সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে ঝড়ের গতিতে রাহুল বাবুর গালে ঠাসিয়ে চড় মারলেন স্যার। আপনি? দাঁত খিচিয়ে ওঠেন রাহুল বাবু, চুলের মুঠি ধরে আরেক গালে ঠাসালেন স্যার। তারপর বললেন, আপনি কি থামলি কেন? বল, তুমি থামলে কেন মৃত্যুঞ্জয়? বলো। মৃত্যুঞ্জয় বাবু কনস্টেবলের হাত থেকে একটা কাঁচের শিশি তুলে স্যারের দিকে এগিয়ে দিয়ে বললেন, স্যার, এই ক্লোরোফর্মের শিশিটা রাহুল বাবুর ঘরের বইয়ের তাকে রাখা ছিল। শেষমেশ রাহুল বাবু? তবে খুব একটা অবাক হয়নি।
মোটিভটা আরও স্পষ্ট করে দিয়েছেন স্যার একটু আগেই। বাকি সদস্যরা তার দিকের রাগান্বিত দৃষ্টিতে তাকালো। কনিনিকার লাল টকটকে চোখ বেয়ে জল নামতে থাকে। সোহিনী ক্লান্ত স্বরে বলে, টাকার লোভে দুটো মানুষের প্রাণ কেড়ে নিলে রাহুলরা। তোমাকে তো সৌভিক এত ভালোবাসতো বলো। বৃদ্ধা মাথায় অসহায়ের মতো হাত রেখে বলেন, এটা তো হওয়ারই ছিল। বৃতাকে তখনই বলেছিলাম এই সম্পর্ক রাখিস না, এর শেষ ভালো হবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু কে কার কথা শোনে? রাহুলবাবু তখনও রাগে ফুঁসছে। সেই অবস্থাতেই তিনি বলেন, খুব বড় ভুল করছেন নীলকণ্ঠ সরকার। আমাকে ফ্রেম করা হচ্ছে, কোর্টে আমার উকিল সবটা বুঝে নেবে। রাহুলবাবুর কলারটা শক্ত করে চেপে ধরে স্যার বললেন, স্ত্রীকে অজ্ঞান করে খুন আর প্রমাণ লোপাটের গ্রাউন্ডে আপনাকে অ্যারেস্ট করছি রাহুল গুপ্ত। গাড়িতে তোলার ব্যবস্থা করো অর্ক। দ্বিতীয় খুনের প্রমাণ আপনি নিজেই দেবেন, তবে তবে তার আগে একটু জামাই আদর প্রয়োজন আপনার। বড্ড তর্ক করেন আপনি, বড্ড। রাহুলবাবুকে প্রিজন ভ্যানে তুলে আমরা ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এলাম। যাওয়ার আগে স্যার কনিনিকার মাথায় হাত রেখে বলেন, ভালো থাকিস মা। মাসিমা আসছি, সাবধানে থাকবেন। বিদায় জানিয়ে লিফটে উঠলাম আমরা। 14 তলা থেকে তখন গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপলাম। স্যার এগিয়ে এসে 7 তলার বোতাম টিপলেন। স্যার, আপনি 7 তলায় নামবেন? তুমি নেমে গাড়িতে বসো, আমি 7th ফ্লোরে একটা কাজ মিটিয়ে আসছি। এই বলে স্যার 7 তলায় নেমে গেলেন। কি কাজ সেটা আর বিস্তারিত জানতে চাইনি। মিনিট 5 পর স্যার নামতেই আমরা লালবাজার রওনা দিলাম। দরজা খোলো মা, আমি আজ থেকে তোমার সব কথা শুনবো। দেখো, আমি দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো। 16 বছরের এক যুবক দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে ওঠে। অনেক কাকুতি মিনতির পর দরজা না খোলায় ছেলেটা দৌড়ে পাড়ার লোক জোগাড় করে আনে। 3-4 জন মিলে বারচারেক দরজায় ক্রমাগত লাথি মারতে ছিটকিনি খসে মাটিতে ছিটকে পড়ার শব্দ হলো। দরজাটা দুটুকরো হয়ে ভাঙতেই ছেলেটা দৌড়ে ঘরের ভেতর ঢুকল। দেখল সিলিং ফ্যানে তার মা গলায় নতুন শাড়িতে ফাঁস দিয়ে ঝুলে আছে। জিভটা বেরিয়ে টপ টপ করে লাল পড়ছে। ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পাড়া প্রতিবেশীরা তাকে ধরে দালানের সোফার উপর শুইয়ে দিল। ঘণ্টাখানেক পর তার হুঁশ ফিরল। তখন তার মায়ের ঘরের চারপাশে পুলিশের আনাগোনা। বাবা খবর পেয়ে অফিস থেকে ছুটে এসেছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ছেলেটা উঠে তার বাবার কাছে এগিয়ে যেতেই এক কনস্টেবল তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, তোমার নাম কি বাবা? ছেলেটা যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিল। কোনো রকমে নিজেকে সামলে বলে, নির্বাণ, আমার নাম নির্বাণ সেন। রাহুলবাবুকে ধরে আনার পর দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু তবুও স্যারের দেখা মিলল না। 2-1বার ফোন করেছিলাম, বেজে বেজে কেটে গেল। রাহুলবাবুকে জেরা করে খুনের পদ্ধতিগুলোর ব্যাপারটা পরিষ্কার না হওয়া পর্যন্ত যেন স্বস্তি পাচ্ছিলাম না। তখন প্রায় 12:30। রাতের ডিউটি করে অফিসে ঢুকছি। যদি আজ জেরা না করা হয় তবে হাড় কাঁপানো ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে লম্বা ঘুম দেব। কেস তো সলভড, ব্যাস, তাহলে তো আর টেনশনের কি আছে। এই ভেবে উঠতেই যাচ্ছিলাম, হঠাৎ দেখি স্যার হন্তদন্ত হয়ে আমার কাছে হেঁটে আসছেন। ফোনে কার সাথে একটা কথা বলছেন। আমার সামনে এসে বললেন, চেম্বারে এসো। তারপর ফোনে কথা বলতে বলতে চলে গেলেন। আমি ব্যাগপত্র রেখে তখনই ওনাকে অনুসরণ করে ঘরে ঢুকলাম। গ্রেট জব অফিসার শালিনী। আমি আগেই সন্দেহ করেছিলাম, মিলে যাবে এতটা বুঝতে পারিনি। তারপর ফোনটা রেখে দিলেন। বসো অর্ক। এই না, বসে কাজ নেই, চলো চলো জেরা করতে যাব। চলুন। রাহুলবাবু টেনশন আর ঠান্ডার দাপটে এতক্ষণে হাফ প্যারালাইজ হয়ে গেছেন। আমরা বাকিটাও করে আসি নাকি? কথাটা বলে উঠতেই যাচ্ছিলাম, স্যার আমাকে থামিয়ে দিয়ে বললেন, অর্ক, তুমিও কি ভাবলে যে খুনগুলো রাহুল গুপ্ত করেছে? মানে? আমি যেন আকাশ থেকে পড়লাম। রাহুলবাবু ক্রিমিনাল নয় অর্ক। তাহলে কে? বৃতা দেবীর মেয়ে কনিনিকা।
নিমেষের মধ্যে সব হিসেব যেন গুলিয়ে গেল। কনিনিকা প্রথম খুন থেকে ওই একমাত্র যে সাসপেক্ট লিস্টের বাইরে ছিল, শেষমেশ সেই কিনা। কিন্তু কেন? মনে আছে তোমার আজ সকালে বৃতা দেবীর ক্রাইম সিনের ছবিগুলো দেখতে দেখতে আমি ইউরেকা বলে উঠেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। আমি বুঝতে পারিনি কেন বললেন, আর তখন জিজ্ঞেস করার মতো সুযোগও পাইনি। কিন্তু কেন বলেছিলেন আপনি? ওই ছবিতে লাশ আর দুজন, মানে সৌভিক বাবু আর কনিনিকা ছাড়া আর তো কিছুই ছিল না। আমি ঘাবড়ে গিয়ে বলি, অবজারভেশন অর্ক, ওই ছবিতে লাশের সাথে একটা মাছিও ছিল। এই বলে টেবিলের ড্রয়ার থেকে ছবিটা বের করে আনেন স্যার। তারপর তর্জনী দিয়ে ইঙ্গিত করে বলেন, এই দেখো, কনিনিকার হাতের ওপর মাছির উল্কি। এটা কি জানো? আমি এখনো বুঝে উঠতে পারছিলাম না এটা ঠিক কিসের ইঙ্গিত। মাথা নেড়ে বললাম, না, এটা তো সাধারণ ট্যাটুই লাগছে। স্যার ছবিটা পাশে রেখে বললেন, না, এটা কোনো সাধারণ ট্যাটু নয়। এটা চামড়ার উপর ব্লেড দিয়ে বানানো একটা উল্কি। আর এই মাছির সংকেতের মানে হচ্ছে হাউস ফ্লাই ট্র্যাপ। শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ, সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড়া ভাতের গ্রানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। চোখ বুজে এক মনে জীবনানন্দের কবিতা ওড়াচ্ছিল নির্বাণ। হঠাৎ সেন্সর বিপের শব্দে তার সম্বিত ফেরে। সামনে খোলা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে সে উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, বনলতা, তুমি আমার জীবন ব্যর্থ করবে? সেই সুযোগ আমি তোমায় দেব ভেবেছ? হ্যাঁ, কষ্ট দুঃখ কি সারা জীবন আমি বহন করে যাব? সে জন্মের আমি আর এ জন্মের আমি এক নয়। যে দেখো, ওই পারে ওই আমি বসে রয়েছি রেল স্টেশনে তোমার অপেক্ষায়। না, এমনিতে তুমি তেমন পাত্তা টাত্তা দাও না। এই যে রোজ তোমার বাবা যখন তোমায় স্টেশনের বাইরে ছেড়ে দিয়ে যায়, সময়ের সাথে তাল মিলিয়ে রোজ তোমার পথ চেয়ে ওই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে থাকি। তুমি কি বুঝতে পারো না যে এই নিছক কাকতালীয় ব্যাপার না? এ আমাদের মিলনের মহাজাগতিক ষড়যন্ত্র। কেউ আটকাতে পারেনি আর পারবেও না। লেডিস কম্পার্টমেন্টে উঠতে না পেরে যখন ছুটে ছুটে আমার হাত ধরে ট্রেনে ওঠো, যখন ওই কুনুই মারা বুড়ো ভামটার থেকে তোমায় আগলে রাখি, ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলিতে তুমি অজান্তেই কতবার আমাকে জড়িয়ে ধরো, তখন কি একটিবারের জন্য তোমার যান্ত্রিক হৃদস্পন্দনে অবিনশ্বরতার ঢেউ এসে ধাক্কায় না? দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, আমি তো সেই একাই থাকি, একলা, তুমিহীন। জল বসন্তের শুকনো ঘায়ের চেয়েও বিভৎস একটা ভালোবাসা চেয়েছিলাম। শ্বেত বামনের ঘৃণ্য পরাগে সে দাফন প্রস্তরের গোলাপ হয়ে ফুটে উঠল। জানো, মাঝে মধ্যে আমার মনে অদ্ভুত খেয়াল আসে, আচ্ছা, রক্ত মাংসের কাঠপুতুলের জন্য এতটা বিচলিত কেন হচ্ছি আমি? কোন মায়ার ডোরে বেঁধেছ আমায়? আজ উত্তর দিতেই হবে। আমাকে আজ তোমার কাছে পৌঁছাতেই হবে, হয় পারে আর নয়তো ও পারে। দাঁড়িয়ে ওঠে নির্বাণ, ঘরের মধ্যে পায়চারি করতে থাকে আর বলে, ওই যে তুমি নেমে আসছো শেষ ট্রেন থেকে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
স্টেশনে দুটো ঠেলাওয়ালা ছাড়া আর কেউ নেই। দেখো, ওই ল্যাম্পপোস্টের হলদেটে ম্লান আলোয় আমাদের শুভ দৃষ্টি সারা হোক আজ। এরপর ময়না তদন্তের হ্যাজা কালোর মায়ায় আমরা ভিজবো না হয়। দেখো, তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। ওই তুমি এগিয়ে আসছো আমার দিকে, এই বুঝি আমাকে বক্ষে জড়িয়ে আমার ক্ষতগুলোতে হাত বুলিয়ে সমস্ত নৈসর্গিক টান থেকে আমায় মুক্ত করবে। না না না, তুমি ঘুরেও তাকালে না আমার দিকে। সব স্বপ্ন, আশা, ভরসা তুমি এক হাতে ধ্বংস করে দিলে। আমি শেষ হয়ে যাচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ না? টেবিল চাপড়ে ওঠে নির্বাণ। এক দৃষ্টে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলে ওঠে, তাহলে জন্মে আর তোমার আমার এক হওয়া হলো না। ঠিক আছে, বড় জন্মে হবে। চলো, আমরা আজ এই ফাঁকা প্ল্যাটফর্মকে সাক্ষী করে লাশ কাটা ঘরের হাড় পাঁজরের মুন্ডলি পাকিয়ে বেরিয়ে আসা রক্ত আর মাংসপিণ্ডের স্তূপের ওপর ভনভনিয়ে উঠতে থাকা মাছিকে সাক্ষী করে ট্রেনের চাকার তলায় চলে যাই। সেখানে এক অদ্ভুত শান্তি পাবে। আই প্রমিস। নির্বাণের চোখের সামনে কম্পিউটারের ওপারে দুজন পূর্ণবয়স্ক ছেলে মেয়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিল। নিমেষের মধ্যে তাদের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। ছেলেটির কাটা হাতটা ছিটকে এসে পড়ে অ্যাপট্র্যাকের ওপর। সেই কাটা হাতের ওপর অনুবীক্ষণ যন্ত্র রেখে দেখলে বোঝা যাবে যে আগে থেকেই তার ওপর ব্লেড দিয়ে মাছির উল্কি খোদাই করা ছিল। পেরেছি মা, আমি পেরেছি। গর্জন করে নির্বাণ। দুজোড়া হাতের পাটির মধ্যাংশে যে হিংস্র লালার উর্ণ বুনেছে, যে বুক ফাটা কান্না আর্তনাদ আজ প্রতিধ্বনিত হচ্ছে তার কাজে, তা কি কেউ কখনো জানতে পারবে? তার ঘরের অধিকাংশ জায়গা দখল করে রয়েছে কম্পিউটার আর ইলেকট্রনিক গ্যাজেটস। একটা স্ক্রিনে ব্লেন্ডারে চলছে গ্রাফিক্স ডিজাইনের কাজ, ঠিক তার পরেরটায় কালো জলজলে পর্দার ওপরের দিকে ছুটে চলেছে ইংরেজি ও দ্বিমূল অক্ষরমালা, আর তার পাশেই রয়েছে আউটপুট স্ক্রিন। তার দুদিক ঘিরে রয়েছে বিনাউরাল সাউন্ড সিস্টেম, আলমারি ভর্তি বই, আর তার বিছানার মাথার কাছে একটা ছবি, এক মার্কিন ভদ্রলোকের ছবি। তার নিচে লেখা জন ম্যাক অর্থই, ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক তার উল্টো দিকের দেওয়ালে রয়েছে সার্টিফিকেট আর মেডেলের পাহাড়। সবার ওপরের সার্টিফিকেটে লেখা নির্বাণ সেন, ব্যাচেলর অফ টেকনোলজি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, IIT দিল্লি। ঠিক তার পাশের সার্টিফিকেট বলছে নির্বাণ সেন, PhD স্কলার, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক। মেধার উচ্চতর পর্যায়ে পৌঁছনো এই উন্মাদ ছেলেটা জীবনের ধ্যান জ্ঞান ছিল নিজের কাজকে মানুষের উপকারে লাগানোর। একাধিক চাকরি থেকে বিতাড়িত হতে হয়েছে তার খামখেয়ালিপনার জন্য। কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে থাকাকালীন দিনের পর দিন ক্লাসে পড়াতে না গিয়ে ঘন্টার পর ঘন্টা সে লাইব্রেরিতে পড়ে থেকেছে। মুখের ওপর সাসপেনশন লেটার ছুঁড়ে দিয়ে চলে এসেছে কত কর্তৃপক্ষ, তবু সে থামেনি। প্রেমিকা ছেড়ে গেছে, বিয়ে ভেঙেছে, একাধিক সন্তান মিসক্যারেজে নষ্ট গেছে, তবুও তার টনক নড়েনি। পয়সার অভাবে দিনের পর দিন অনাহারে খেয়ে কাটিয়েছে, কিন্তু লক্ষ্য স্থির রেখেছে। আমাদের মস্তিষ্ক ঠিক যেভাবে স্নায়ুমণ্ডলীর দ্বারা নিউরাল রিফ্লেক্স বহন করে থাকে, নির্বাণের বানানো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তার চেয়ে কিছু কম ছিল না। সার্চ অ্যালগরিদম ধরে নিজের টার্গেটদের চিহ্নিত করত সে।
সেই অ্যালগরিদম তারই হাতে তৈরি। সেসব মানুষেরা যারা নিজের জীবনের সমস্ত মায়া ত্যাগ করে আত্মঘাতীর পথ বেছে নিয়েছে, তারা শেষবারের মতো যখন গুগল সার্চ বারে টাইপ করে ওয়েজ টু কমিট সুইসাইড পেনলেসলি বা মৃত্যুবরণ করার আগে শেষ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয় গুড বাই আই কুইট, ঠিক তখনই তাদের কাছে পৌঁছে যায় নির্বাণের বানানো বিশেষ গেমিং অ্যাপ। তাদের থেকে অল্প অল্প করে আত্মহত্যার কারণ জানতে থাকে এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে যে বাধা, সংকট, বিপত্তির জন্য তারা আত্মহত্যা করতে চেয়েছিল সেই কারণকেই ঢাল বানিয়ে তোলে এবং সেই পথের কাঁটাকে উপড়ে ফেলার উপায় তৈরি করে দেয়। কারণ নির্বাণ বিশ্বাস করে দেব দেবতাগণ আরাধনা করে মানব রূপে জন্মানোর জন্য, আর সেখানে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছো শুধুমাত্র একটা তুচ্ছ কারণে। কেন? পথের কাঁটায় রক্ত ঝরাতে তুমি ক্লান্ত? আমি আছি তো, তোমার পথের কাঁটাগুলোকে উপড়ে ফেলে দিয়ে আবার তোমায় এই মানব জন্মের মহাচ্ছন্নতায় আবদ্ধ করতে। তার কানে ভেসে আসে তার কলেজ জীবনের প্রেমিকার শেষ কথাগুলো। কি চাস তুই? আর একটু সময় দে, আমার স্বপ্নের অনেকটা কাছাকাছি চলে এসেছি জানিস। সরি, আই কান্ট। সেই ফার্স্ট ইয়ারের তুই আর আজকের তুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক তার পাশ থেকে আরেকটা মহিলার কণ্ঠ ভেসে এলো। হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল নির্বাণ? তুমি একটার পর একটা চাকরি ছেড়ে চলেছো, সমস্ত সেভিংস নষ্ট করছো। কিসের জন্য? কার জন্য? নির্বাণ তার হাত ধরে বলল, নষ্ট? ওটা নষ্ট নয় গো। তুমি দেখো, একদিন আমি পারবো অনেক মানুষকে তার জীবন ফিরিয়ে দিতে। নিজের স্ত্রী আর ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে, তাই না? 3 বার মিসক্যারেজ হয়ে গেছে, একটিবারও জানতে চেয়েছো আমি কেমন আছি? থাকো তুমি তোমার মতিভ্রম নিয়ে। আমি মেয়েকে নিয়ে আলাদা হলাম, কোর্টে দেখা হবে। কেউ ভরসা করতে পারেনি, কেউ তার উপর ভরসা করতে পারেনি, পাশে থাকেনি, কিচ্ছু পারে না সে। তবে কি সব শেষ করে দেবে? সেই পথই বেছে নেবে সে, যে পথ থেকে মানুষকে ফিরিয়ে আনতে তার এত যুদ্ধ? না 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 না, এ কখনো হতে পারে না। সে হারতে পারে না। মাকে সে বাঁচাতে পারেনি, কারণ আত্মঘাতীর কারণ তার জানা ছিল না। কিন্তু আর কাউকে সে পথ মারাতে দেবে না সে। হাউস ফ্লাই ট্র্যাপ তাকে শেষ পর্যন্ত লড়ে বানাতেই হবে। হাউস ফ্লাই ট্র্যাপ? আমি হতচকিত হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ অর্ক, হাউস ফ্লাই ট্র্যাপ। মাসখানেক ধরে অনেকগুলো খুন হয়েছে, সেগুলো খুনি ধরা পড়ার পর তার হাতে বা পায়ে একাধিক জায়গায় ব্লেড দিয়ে কাটা দাগ পাওয়া গেছে, যার ওপর হাউস ফ্লাই মানে মাছির উটকি করা। জেরা করে জানা গেছে যে তারা এই গেমটার সাথে কোনোভাবে যুক্ত হয়েছিল, আর সেখান থেকেই এই নিখুঁতভাবে খুন করার পদ্ধতিগুলো তারা শিখেছে। সপ্তাহ 3 আগে একজন আইটি কর্মচারী তার বসকে 43 বার স্ট্যাপ করে ওই ভিডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। ও যে হাতে স্ট্যাপ করেছিল লক্ষ্য করেছিলে? বা ধরো গত সপ্তাহে বর্ধমানের কাছে ওই রেল স্টেশনে একটা ছেলে তার প্রেমিকার থেকে বারংবার প্রত্যাখ্যিত হয়ে যখন একসাথে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিল, ওই আপলাইনে ছেলেটার একটা কাটা হাত পাওয়া যায়। একটু কাছ থেকে ভালো করে দেখলে বুঝবে যে ওটা হাউস ফ্লাই ট্র্যাপ গেমিং অ্যাপের সিম্বল। স্যারকে থামিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা ধরছি না কেন এই গেম ডেভেলপারদের? এভাবে চলতে থাকলে তো দিনের পর দিন ভিকটিমস বেড়েই যাবে। স্যার উঠে দাঁড়ালেন, বললেন, এই সংশয় থেকে তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রাত দিন এক করে কাজ করছে এই ডেভেলপারদের ধরার জন্য। এবার একজনের পক্ষে বোধহয় এত কিছু করা সম্ভব নয়। অনেকগুলো মাথা রয়েছে, একটা ট্রেস পেলে বাকিদের ধরা যাবে। গেমটা ব্যান করা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু লিঙ্ক থাকলেই যে কেউ খুলে খেলতে পারছে। যত তাড়াতাড়ি সম্ভব এই লিঙ্ক ছড়ানো থেকে আটকাতে হবে। তবে কি জানো অর্ক, এই গেম তৈরি করার চিন্তা ভাবনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের হতেই পারে না।
আপাত দৃষ্টিতে মানসিক ভারসাম্যহীন, কিন্তু সে আদতে জিনিয়াস। যে মেধা আর মস্তিষ্ক এই নিউরাল নেটওয়ার্ক আর গেমিংয়ে অ্যালগোরিদম বানাতে লাগে তা কোনো সাধারণ মানুষের পক্ষে করে দেখানো সম্ভব নয়, যদি না তার সাথে মহৎ কোনো উদ্দেশ্য জড়িয়ে থাকে যা তার জীবনের গতিবিধি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এখনো একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, কনিনিকার তার মা, বাবা, মামাকে মেরে ফেলার ঠিক কি কারণ ছিল? চাপতে না পেরে বলেই ফেললাম, দেখো অর্ক, কনিনিকার যে টাকা বা সম্পত্তির লোভ ছিল না এটা আগেই বুঝেছিলাম, আর থেকে থাকলেও সেখান থেকে সে খুনগুলো করেনি। কারণ যাই হয়ে থাক, আমার জানার দরকার ছিল যে এর পরের ভিকটিম কে হতে পারে। বাকি রয়েছে দুজন, দিদা আর বাবা। তাই মৃত্যুঞ্জয়কে আগে থেকে সবকিছু বুঝিয়ে ওই ক্লোরোফর্মের বোতলটা রেখে আসতে বলেছিলাম, যাতে ওই ছুতোতে ওকে অ্যারেস্ট করে বাইরে নিয়ে আসতে পারি। বাকি রইল দিদা। বাসন্তীকে 7th ফ্লোরে সবটা বুঝিয়ে বলে দিয়েছিলাম। আজ রাতে দিদার ঘরের মেঝেতে বাসন্তী শুয়েছিল না, ছিল আমাদের ফোর্সের এক মহিলা ইন্সপেক্টর শালিনী। এই ব্যাপারটা খুব সাবধানে করতে হয়েছিল, যাতে কনিনিকা বা বৃদ্ধা কিছু টের না পায়। গলা টিপে মারা ছাড়া আর কোনো উপায় ছিল না ওর কাছে, যেহেতু তদন্ত চলছে আর প্রফেশনাল খুনি তো নয়। ভুল করলে সব হিসেবে গোলমাল হয়ে যাবে। তাই গ্লাভস পরে ঢুকে যেই না গলা টিপতে যাবে, অমনি মাটি থেকে উঠে শালিনী ওর হাত দুটো চেপে ধরে। পালাবার চেষ্টা করেছিল, কিন্তু বাইরে পুলিশ পোস্টিং করে এসেছিলাম, ধরা পড়েছে। প্রিজন ম্যানে করে থানায় নিয়ে আসা হয়েছে। একটু পরে আমরা জেরা শুরু করব। তাহলে তো বাকি থাকছে শুধু রাহুল বাবু। কি অদ্ভুত দেখুন, নিজের লোকেদের মেরে ফেললো কিন্তু একজন বাইরের লোককে বাঁচিয়ে রাখলো। কি কারণ? হোয়াট? আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কনিনিকা রাহুল বাবুর উপর যৌন আকৃষ্টতায় ভুগত, তাই তার মাকে সে সহ্য করতে পারত না। অফিসার শালিনী কনিনিকার ঘর সার্চ করতে গিয়ে এমন অনেক লেখা বা বই পেয়েছেন যা থেকে এটুকু নিশ্চিত যে কনিনিকার মানসিক অবসাদের ওপর তার বাড়ির লোকের হাত ছিল। ওর ফোনের সার্চ হিস্ট্রি চেক করলে সেটা আরো কনফার্ম হওয়া যায়। আমার যদি খুব ভুল না হয়, বৃতা দেবী কনিনিকা আর রাহুল বাবুর এই ফিজিক্যাল হওয়ার বিষয়টা জানতে পারেন এবং সেই কারণেই ওদের মাঝে ঝগড়া হয়েছিল। আর কনিনিকা ঠিক করলো নিজেকে শেষ করে দেবে। সৌভিকবাবু আর বৃদ্ধা দিদা সবটা না হলেও কিছুটা নিশ্চয়ই আঁচ করতে পেরেছিলেন। ঠিক সময় কনিনিকার সার্চ অ্যালগোরিদম ধরে আসে হাউস ফ্লাই ট্র্যাপ, এবং সেই লিঙ্ক তাকে জড়িয়ে নেয় সেই মারণ খেলাতে। একের পর এক খুন করে কনিনিকা। এমনকি বটুলিনাম পয়জনটাও কোনো উপায়ে কনিনিকার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। যেটা করলে আরো পরিষ্কার হবে ব্যাপারটা, নয়তো এই পয়জনের এম্পুল এত সহজে পাওয়া সম্ভব নয়। তার উদ্দেশ্য একটাই, রাহুল বাবু পর্যন্ত তাকে যে করে হোক পৌঁছতেই হবে। আর কাউকে সে বাধা দিতে দেবে না, সব পথের কাঁটাকে উপড়ে ফেলতে হবে। ব্যাস, বাকিটা আমরা সবাই জানি। আমি স্তম্ভিত হয়ে সবটা শুনলাম। হঠাৎ মৃত্যুঞ্জয় বাবু এসে দরজায় টোকা দিলেন। ভেতরে এসো। স্যার, কণিকাকে ইন্টারোগেশন রুমে বসানো হয়েছে। আপনারা আসলে জেরা শুরু করা হবে। তুমিও যাও, আমরা আসছি। এই বলে স্যার উঠে পড়লেন। আমার পাশে এসে কাঁধে হাত রেখে বললেন, চলো অর্ক, কবরের শেষ পেরেকটা আমরা পুঁতেই আসি। আমি উঠে দাঁড়িয়ে দরজাটা অর্ধেক খুলে বললাম, চলুন স্যার। শেষ হলো আজকের গল্প। জীবনানন্দের জাতিস্বর, নীলকণ্ঠ সরকারের ভূমিকায় ইভান সরকার, গল্প পাঠ ও অর্কর ভূমিকায় সায়ন্তন ঘোষ, অন্যান্য চরিত্রে কৌশিক, নীল, সৌমিক, দেবজিৎ, শুভম, ঋদ্ধি, দেবস্মিতা, বর্ণালী, রুবিনা, অধ্যায়, শুভজিৎ, বিপুল, অয়ন ও সায়ন্তন পাল। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে শুভজিৎ, ফিনিক্স অডিওভার্স। প্রচ্ছদ শিল্পী রৌনক মণ্ডল। ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন শুধু গল্পের জন্য। ধন্যবাদ।